হাই এভরিওয়ান, আমার নাম সৌরভ। কিংবদন্তি চ্যানেলে আপনাদের স্বাগতম। কিংবদন্তি চ্যানেলে আজ আপনারা শুনতে চলেছেন শিলিগুড়িতে অন্তর্ধান রহস্য। এর আগের দিনের গল্পে যারা যারা সঠিক উত্তর দিয়েছেন তাদের নাম আমরা এই গল্পের শেষে অ্যানাউন্স করব। আজকে এই গল্প থেকেও থাকছে একটি প্রশ্ন। এই গল্পে অমৃতা গাঙ্গুলির সম্পত্তির সম্পর্কে সঞ্জয় গাঙ্গুলি কি জানতো, মানে অরণ্যকে সে কি নাম বলেছিল যেটা নমিনিতে লেখা আছে, এবং সেটা কার কাছ থেকে সে জেনেছিল। আপনাদের উত্তরটা আমাদের কমেন্ট সেকশনে জানান। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটিকে। শুরু হচ্ছে আজকের নিবেদন, শিলিগুড়িতে অন্তর্ধান রহস্য, সুমেলি কাঞ্জিলাল মুখার্জির কলমে। 1 মাস হলো শিলিগুড়িতে ট্রান্সফার হয়ে এসেছে অরণ্য। একটা এক কামরার ফ্ল্যাটেই একটি ছেলের সাথে রুম শেয়ার করছে সে। ছেলেটি অরণ্যর অফিস কলিগ রনিত আচার্য। ওর রিকোয়েস্টেই আর অন্য কোথাও না গিয়ে ওই ফ্ল্যাটেই আপাতত আস্থানা অরণ্যর। রনিত বয়সে অরণ্যর থেকে অনেকটাই ছোট। অরণ্যকে নিজের দাদার মতোই সম্মান করে ও ভালোবাসে। এই কদিনেই এক অদ্ভুত বন্ডিং তৈরি হয়েছে দুজনের মধ্যে। অফিস শেষে একসাথে বাড়ি ফেরে দুজনেই। তারপর বাড়ি এসে চা কফি খেয়ে বসে যায় দাবা খেলতে। রনিতের সংস্পর্শে এসে এই দাবা খেলা এখন অরণ্যরও নেশায় পরিণত হয়েছে। সেদিন অফিস থেকে ফিরে দাবা খেলছিল দুজনে। কথায় কথায় অরণ্য জানতে পারে রনিত ডিটেকটিভ বই পড়তে খুব ভালোবাসে। অরণ্য তখনও এটা জানায়নি যে সে শখের প্রাইভেট ডিটেকটিভ। এমনি রনিতকে জিজ্ঞাসা করে, তা কোন গোয়েন্দা চরিত্র ভালোবাসিস তুই? আমার ফেলুদা খুব প্রিয়। তোমার? আমার ব্যোমকেশ আর কাকাবাবু, আর হ্যাঁ অবশ্যই শার্লক হোমস। যাই হোক, এবার দাবায় মনোযোগ দিই, হয়তো ছোট ভাইয়ের কাছে আবার হেরে যাবে। ওদের খেলার মাঝেই হঠাৎ একটা কোলাহল শোনা গেল। অবশ্য এটা ওরা রোজই শোনে। ওদের পাশের ফ্ল্যাটেই এক বৃদ্ধা আর একজন ভদ্রলোকের চিৎকার। ঝগড়া যেন ওদের নিত্যদিনের সঙ্গী হয়ে উঠেছে। সেই চিৎকারে মাঝে মাঝে যেন কান রাখাও দায়। অরণ্য রোজই ভাবে কিছু বলবে, কিন্তু শান্তিপ্রিয় রনিত ওকে আটকে দেয়। সেদিন যেন আর সহ্য করতে পারল না অরণ্য। দাবা খেলা ছেড়ে উঠে পড়ল। এই দাঁড়া তো, আমি দেখে আসি। আরে অরণ্যদা, ছাড়ো না, ফালতু ঝামেলার মধ্যে ঢুকো না প্লিজ। সঞ্জয়দা আর ওর মায়ের মধ্যে রোজকার ঝামেলা। লোকটা একদমই ভালো না, জাস্ট ইগনোর ইট। না রনিত, আমার আর সহ্য হচ্ছে না। রোজ রোজ এই চিৎকার ঝামেলা জাস্ট নেওয়ার বাইরে ভাই। আমাকে আজ আটকাস না প্লিজ। কিন্তু অরণ্যদা, এটা ওদের ব্যক্তিগত ব্যাপার। ছাড় তো ব্যক্তিগত, ওদের ঝামেলা যেভাবে অন্যের ড্রয়িং রুমে এফেক্ট করছে আর কিছুই ব্যক্তিগত নেই রে। দাঁড়া, আমি আসছি। আরে অরণ্যদা শোনো, দাদা শোনো। অরণ্য রনিতের কোনো কথায় কান না দিয়ে পাশের ফ্ল্যাটে গিয়ে কলিং বেল বাজালো। তখনও ঝামেলা চলছিল। এক ব্যক্তি দরজা খুলে অরণ্যকে দেখে বিরক্ত হয়ে বলল, কি চাই? কোনো দরকার আছে? হ্যাঁ, আপনাদের কিছু কথা বলতে এসছি। এই রোজ রোজ আপনাদের ফ্ল্যাট থেকে যেভাবে ঝামেলার আওয়াজ পাই, এতে আমাদের খুব অসুবিধা হয়। গত 1 মাস হলো আমি এখানে এসছি, তাও এতদিন সহ্য করে আজ বলতে এলাম। তা আপনার এত ঝামেলা কিসের জন্য মশাই? দেখুন, এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। আপনাকে এখানে এসে বাহাদুরি মারতে বলিনি। যত সব, যান যান, নিজের ফ্ল্যাটে যান। এখানে উনি এসেছেন কমপ্লেন করতে। ব্যক্তিগত ব্যাপার হলে আমাদের ফ্ল্যাটের ভেতরে আপনাদের ঝামেলাটা কানে আসে কেন? প্রবলেমটা কি বলুন? ভেতর থেকে এক বৃদ্ধা বেরিয়ে এলেন। চোখ মুখ প্রায় শুকনো। তিনি কোমল স্বরে অরণ্যকে বললেন, বাবা, আমি আশা গাঙ্গুলি, ওর মা। ক্ষমা চাইছি বাবা। চেষ্টা করব যাতে আমাদের জন্য আর কারোর কোনো অসুবিধে না হয়। অনেক ধন্যবাদ মাসিমা, আপনার ছেলেকে একটু ভালো করে বুঝিয়ে দেবেন। চললাম। অরণ্য ওপাশ ফিরতেই সঙ্গে সঙ্গে ফ্ল্যাটের দরজা বন্ধ করে দিল সঞ্জয়। দুপা সামনে এগোতেই দাঁড়িয়ে গেল অরণ্য। ওর কানে এলো কিছু কথা।
ব্যক্তিটি তার মাকে বলছে, তোমার তো সাহস কম নয় দেখছি। কি ব্যাপার, হ্যাঁ? এইভাবে বাইরে চলে এলে? অন্য লোকের কাছে ন্যাকা সাহায্য, তাই না মা? হ্যাঁ, শুনে রাখো, আমার ভাগ যদি আমি না পাই তবে আমি কি করে ফেলবো আমি নিজেও জানি না কিন্তু মা। এরপরই এক ভদ্র মহিলারও কণ্ঠ পাওয়া গেল। শুধুই বললে হবে না গো, এবার মনে হচ্ছে নাকি ডেমো দেখাতে হবে। কি মা, দেখবেন নাকি ডেমো? বোঝাই গেল ইনি হয়তো বৃদ্ধার বৌমা। অরণ্যর আর ওখান থেকে যেতে মন চাইল না। ওর কৌতূহল যেন আরো বেড়ে গেল। আসলে বিষয়টা কি এটা জানতে মরিয়া হয়ে উঠল ও। তাই আরো কিছুক্ষণ দাঁড়িয়ে রইল ওখানেই, কিন্তু আর কিছুই শোনা গেল না। তাই আবার নিজের ফ্ল্যাটেই ফিরে গেল সে। কি হলো অরণ্যদা, কি বুঝলে? কিসের ঝামেলা? দূর থেকে শুনে তো কিছুই বুঝতে পারলাম না, কিন্তু কাছ থেকে যা শুনলাম, কি শুনলে? ছেলে আর বৃদ্ধা মায়ের মধ্যে সম্পত্তি নিয়ে অশান্তি, আর তার সাথে ছেলের বউ আছে। বিষয়টা একেবারেই ঠিক লাগলো না রে রনিত। বৃদ্ধার ওপর অত্যাচার হচ্ছে বলে মনে হলো। ভালো করে বোঝার চেষ্টা করছিলাম, কিন্তু হঠাৎই সব শান্ত হয়ে গেল, তাই চলে এলাম। ভালো করেছো দাদা। আর শোনো, এসব ঝামেলায় নিজেকে একদম জড়িও না। কিন্তু না জড়িয়ে থাকি কি করে বলতো? উনি তো আমার মায়ের বয়সী, ওনার যদি কোনো বিপদ হয়। এত ইমোশনাল হলে কি করে চলবে বলো তো? আরে এরকম তো কত বৃদ্ধ বৃদ্ধাই আছেন যাদের সাথে সন্তানদের অশান্তি ঝামেলা। সবার কথা ভাবতে বসলে নিজের কাজকর্ম সব মাথায় উঠবে গো দাদা। বাদ দাও তো এসব। তাছাড়া অন্যের পারিবারিক বিষয় কি দরকার? সবাই যদি এমন ভাবে, তবে সাহায্যটা কে করবে রনিত? রনিত আর কিছুই বলল না। পরের দিন অফিস যাওয়ার আগে ফ্ল্যাটের নিচে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল অরণ্য। আসলে ও বৃদ্ধার ছেলের জন্য অপেক্ষা করছিল। আর সে বেরিয়ে যেতেই অরণ্য আবার বৃদ্ধার ফ্ল্যাটে গিয়ে নক করল। দরজা খুললেন স্বয়ং সেই বৃদ্ধা। অরণ্যকে দেখে আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে বাবা? এই এত সকালে আবার এলে যে? আসলে মাসিমা, ভাবলাম একটু আপনার সাথে কথা বলে যাই, তাই। কথা? আমার সাথে আবার কি কথা বলবে? আপনি কি একা আছেন? হ্যাঁ, বৌমা সকালেই বাপের বাড়িতে গেছে, আর বাবু তো এক্ষুনি বেরোলো। মানে এই আমার ছেলে সঞ্জয়। হ্যাঁ, ওনাকে দেখলাম বেরোতে, তারপরই এলাম। যাকে যেই জন্য আসা, কথাগুলো জিজ্ঞেস করার এটাই বোধহয় মোক্ষম সময়। যা বলবে তাড়াতাড়ি বলো বাবা। কেউ কেউ এসে গেলে। কিসের এত ভয় আপনার? অন্যায় তো হচ্ছে আপনার সাথে, ভয় তো তারা পাবে যারা করছে আপনার সাথে অন্যায়। তোমার কথাগুলো ঠিক বুঝতে পারলাম না বাবা। বেশ, তাহলে সরাসরি জিজ্ঞেস করছি, আপনার সাথে আপনার ছেলের কি নিয়ে এত ঝামেলা? প্রতিদিন শুনতে পাই। অবশ্য কাল আপনাদের কথা শুনে যা বুঝলাম, বিষয় সম্পত্তি নিয়েই হয়তো। কেন এসবে ঢুকছো বাবা? ছাড়ো না। তারপর তারপর কোনোভাবে বাবু জানলে আর আর রক্ষে নেই। কিন্তু মাসিমা, আপনি আপনার ছেলেকে এত ভয় পাচ্ছেন কেন? আপনাদের তো রক্তের সম্পর্ক। তাহলে? না না, ভয় পাচ্ছি না, কিন্তু কিন্তু ও যেগুলো পছন্দ করে না সেগুলো কেন করব বলো তো? যতই হোক ওর কাছেই তো আছি। কি পছন্দ করেন না উনি? আমি বাইরের কারোর সাথে কথা বললেই ও খুব রাগ করে। আর আর তুমি যেটা জিজ্ঞেস করছো, এসব জানলে তো আমাকে ও কি করবে বলুন? জানলে কি করে নেবে? না 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 না, কিছু না কিছু না। তুমি যাও বাবা, বিপদ বাড়িও না। আমাকে আমাকে আমার মতো ছেড়ে দাও, দয়া করো। আপনি কেন সবটা চাপা দিতে চাইছেন মাসিমা? কোনো ভয় নেই আপনার, আমি আপনার পাশে আছি। সবটা আমায় খুলে বলুন, আমি ব্যবস্থা করব। না না, তার কোনো দরকার নেই। কিছু কিছু চাই না আমার। তুমি যাও 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 গো, যাও। দরজাটা বন্ধ করে দিলেন বৃদ্ধা আশা গাঙ্গুলি।
অরণ্য অনেকবার কলিং বেল বাজালো, কিন্তু তিনি আর দরজা খুললেন না। অবশেষে নিরুপায় হয়ে চলে গেল সে। অফিসে পৌঁছে নিজের ডেস্কে বসে কাজ করছিল অরণ্য, আর কাজের ফাঁকেই আবার সেই বৃদ্ধার কথাই মনে পড়ে গেল ওর। আনমনা হয়ে বিষয়টা চিন্তা করতে লাগলো সে। এমন সময় রনিত এসে বলল, অরণ্যদা, তোমাকে কটা ফাইল দিচ্ছি, একটু চেক করে নাও না প্লিজ। হ্যাঁ রে, দেখে নাও। কি হলো, এত অন্যমনস্ক কেন? কি ভাবছো এত? ওই বৃদ্ধার সাথে আজ কথা বলতে গেছিলাম, বুঝলি, কিন্তু উনি তো কিছুই বলতে চাইলেন না, উপরে শেষে মুখের ওপর দরজাটা বন্ধ করে দিলেন। বেশ হয়েছে, তোমাকে তো আগেই বলেছিলাম এসবে জড়িও না, এবার বোঝো। রনি, তুই বুঝতে পারছিস না, আমি একজন অসহায় বৃদ্ধা মানুষকে এভাবে ইগনোর করতে পারছি না রে ভাই। আমি বুঝতে পারছি ওনার সাহায্য দরকার, শুধু মুখ ফুটে বলতে পারছেন না। সব বুঝেও আমি কি চুপ করে বসে থাকবো বলতো? আরে এতদিন তো পাত্তা দিইনি বিষয়টা, কিন্তু কাল নিজের কানে সবটা শোনার পর থেকে কি করে ইগনোর করি বলতো? তুমি তো এমন রিয়াক্ট করছো যেন ব্যোমকেশ হয়ে গেছো। আরে এসব ঝামেলায় জড়িয়ে শেষে নিজেই বিপদে পড়বে দাদা। এমনিতে অন্য শহরে এসেছো, ভুলে যেও না এটা তোমার কলকাতা নয়। কোনো চেনা পরিচিত নেই এখানে তোমার। তুই তো আছিস। আরে এইসব নিয়ে আমি ভাবি না, আমি শুধুই একজন অসহায় মানুষকে সাহায্য করতে চাই। বাড়ি এসে রোজকার মতোই দাবা খেলছিল অরণ্য আর রনিত। অরণ্য খেলার মাঝেও খেয়াল করছিল পাশের ফ্ল্যাট থেকে কোনো শব্দ আসছে কিনা। সেদিন রাত 12টা পর্যন্ত যখন কোনো কোলাহল কানে এলো না, আশ্চর্য হয়ে অরণ্য রনিতকে বলল, আজ কোনো ঝামেলার আওয়াজ পেলাম না, কি ব্যাপার বলতো? ভালো তো, সব মিটে গেছে বোধহয়। এবার তুমি নিশ্চিন্ত হয়ে ঘুমিয়ে পড়ো। রনিত কথাটা স্বাভাবিকভাবে বললেও অরণ্য বিষয়টাকে কিছুতেই স্বাভাবিকভাবে নিতে পারল না। ওর কেমন যেন একটা খটকা লাগলো। পরের দিন অফিস যাওয়ার আগে বৃদ্ধার ছেলে অফিস বেরোতেই আবার বৃদ্ধার ফ্ল্যাটে গিয়ে কলিং বেল বাজালো। এবার দরজা খুলল বৃদ্ধার বৌমা তন্দ্রা গাঙ্গুলি। হ্যাঁ বলুন, কি চাই? নমস্কার ম্যাডাম, আমি এই পাশের ফ্ল্যাটেই থাকি। মাসিমার সাথে একটু দেখা করতে এসেছিলাম। কিন্তু মা তো নেই, কোনো দরকার থাকলে আমাকে বলতে পারেন। ও, কিন্তু মানে মাসিমা কোথায় গেছেন? মেয়ের বাড়িতে গেছেন। মেয়ের বাড়িটা কোথায় জানতে পারি? আসলে মাসিমার সাথে একটু দরকার ছিল, তাই। ঠিক আছে, উনি ফিরলে আপনাকে জানিয়ে দেব। পাশের ফ্ল্যাটেই থাকেন তো? হ্যাঁ, এই 400/8। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে, ধন্যবাদ। অরণ্য মনে একরাশ কৌতূহল আর সন্দেহ নিয়ে চলে গেল। অফিসে গিয়ে কিছুতেই কাজে মন দিতে পারল না সে। আবার বাড়িতে এসেও সেই একই কথাই ভাবতে থাকলো। রনিত সবই খেয়াল করছিল। এবার বলল, অরণ্যদা, তুমি মনে হচ্ছে ডিস্টার্বড আছো। হ্যাঁ রে, ওই বৃদ্ধা বাড়িতে নেই, জানিস তো। তাতে কি, কোথাও তো যেতেই পারেন, ওই জন্যই কোনো ঝামেলাঝাড়ির আওয়াজ নেই। কি শান্তি! উফ, বিষয়টা এতটা সহজ নয় রনি। ওনার বৌমা বলল উনি মেয়ের বাড়িতে গেছেন, কিন্তু আমার কিন্তু সন্দেহ হচ্ছে। আচ্ছা, তুই জানিস ওনার মেয়ের বাড়িটা কোথায়? সেটা জানবো কি করে? আমি ওই ফ্ল্যাটের কারোর সাথে সেভাবে কথা বলি না। আরে জানোই তো, তাই কারোর কোনো ইনফরমেশনও জানি না। এই তুমি আসার পর থেকেই একজন সঙ্গী পেয়েছি, তার আগে তো। কিন্তু বৃদ্ধার মেয়ের খোঁজ করতে হবে রনি। তুমি আবার শার্লক হয়ে গেলে নাকি? ভুল করছিস, বাঙালি ভার্সন। বেশ, তাহলে শুনুন ব্যোমকেশ বাবু, এই বিষয়টা না জাস্ট ভুলে যান। শুধু শুধু রাতের ঘুম উড়িয়ে কি লাভ? না, আমার দ্বারা হবে না রে, আমাকে জানতেই হবে। তুই কোনো সাহায্য করবি না সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমাকে নিজেই যা করার করতে হবে। এই অরণ্যদা, মানে সিরিয়াসলি তুমি কি ডিটেকটিভ নাকি? কারণ এইভাবে শুধু একজন ডিটেকটিভই ভাবতে পারে। যাক, তাহলে দেরিতে হলেও অ্যাট লাস্ট বুঝতে পারলি। কি বলছো কি? সত্যি বলছো? আমি তো বিশ্বাস করতে পারছি না। মজা টজা করছো না তো? দাঁড়া, একটা জিনিস দেখাই তোকে, দাঁড়া। পকেট থেকে নিজের ডিটেকটিভ আই কার্ডটা বের করে রনিতের হাতে দিল অরণ্য। এই দেখ,
দেখ তো এতে কি লেখা আছে। আরে বস, কি সারপ্রাইজ দিলে গো! এতদিন বলনি কেন? কেন, বললে কি করতিস? দেখ, প্রয়োজন না পড়লে আমি নিজের ঢাক নিজে পেটাই না। পরিস্থিতির চাপে পড়েই তোকে বলে ফেললাম। আরে বেশ করেছো। আমার কি দারুণ ফিল হচ্ছে জানো। হ্যাঁ, বিশ্বাস করো, আমি কখনো ডিটেকটিভ চোখেই দেখিনি, শুধুই গল্প পড়েছি। আর চোখের সামনে ডিটেকটিভ অরণ্য সেনগুপ্তকে দেখছি। কি সৌভাগ্য আমার। নে হয়েছে, এবার বল সাহায্য করবি কি না। হ্যাঁ হ্যাঁ, একদম। বলো কি করতে হবে। যেভাবেই হোক বৃদ্ধার মেয়ের ঠিকানা জোগাড় করে দিতে হবে। পারবি? ওকে, ট্রাই করছি। ট্রাই না রনিত, করতেই হবে। ওকে, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত, বলে ফেল। আমাকে ওয়াটসনের জায়গাটা দিও প্লিজ। ওয়াটসনের বাঙালি ভার্সন বলছিস? হ্যাঁ হ্যাঁ, আরে একদম। তাহলে আজ থেকে আমি অজিত। কি, রাজি তো? ঠিক আছে, কিন্তু আমাকে নিয়ে গল্প লিখতে পারবি তো? না না, সেইটা পারবো না। আমি শুধু তোমার অ্যাসিস্ট্যান্ট হয়েই থাকতে চাই, ব্যাস। বেশ, তাই হোক। এমনিতেও নীল আছে, মানে আমার এক বন্ধু, কলকাতায় নিজের কাজের ফাঁকে ও আমাকে অনেক সাহায্য করে। তাহলে এবার থেকে তুই প্রক্সি দে। হ্যাঁ, বেশ বেশ, থ্যাংক ইউ দাদা। তাহলে আর কি, এবার কাজে লেগে পড়ো অজিত। অ্যাপার্টমেন্টের প্রতিটা ফ্ল্যাটে গিয়ে জিজ্ঞেস করো, কেউ তো কিছু না কিছু জানবেই। ওকে বস, জো হুকুম। প্রত্যেকটা ফ্ল্যাটে গিয়ে খোঁজ নিল রনিত, কিন্তু কেউ কিছু বলতে পারল না। এদিকে অরণ্য বৃদ্ধার ফ্ল্যাটের ওপর নজর রেখেছিল। যখনই বাড়িতে থাকতো ও খেয়াল রাখতো ওই ফ্ল্যাটে অচেনা কেউ ঢুকছে কিনা। আর এইভাবেই সেদিন বিকেলে অফিস থেকে ফেরার পর ওর উদ্দেশ্য সফল হলো। অরণ্য মেন গেটের বাইরে দাঁড়িয়ে স্মোক করছিল। এমন সময় দেখলো এক ভদ্র মহিলা ফ্ল্যাটে ঢুকলো। ওর কেমন যেন সন্দেহ হলো, তাই তাড়াতাড়ি সিগারেটটা ফেলে লিফটের দিকে ছুটল। তারপর ভদ্রমহিলার সাথেই সেই লিফটে উঠল। সেকেন্ড ফ্লোরে ভদ্রমহিলা নামতেই অরণ্য তাড়াতাড়ি নামল। এদিকে সেই ভদ্রমহিলার অরণ্যকে সন্দেহ হলো। সেও অরণ্যর দিকেই চোখ রাখছিল। অরণ্য কিছু একটা বুঝতে পেরে উল্টো দিক ফিরে নিজের ফ্ল্যাটের চাবি খুলতে লাগলো। ভদ্রমহিলা এবার বোধহয় নিশ্চিত হয়ে নিজের গন্তব্যের দিকে গেলেন। আর অরণ্য সন্দেহ এবারেই ঠিক ছিল। ভদ্রমহিলা সেই বৃদ্ধার ফ্ল্যাটে গিয়ে কলিং বেল বাজালেন। তারপর কেউ এসে দরজা খুলতে ফ্ল্যাটের ভেতরে গেলেন। অরণ্য এবার সেই ভদ্রমহিলার বাইরে বেরোনো পর্যন্ত অপেক্ষা করতে লাগলো, কিন্তু বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। আধ ঘন্টার মধ্যেই তার অপেক্ষা শেষ হলো। নিজের ফ্ল্যাটের দরজার গ্লাস দিয়েই ও সব খেয়াল রাখছিল। ভদ্রমহিলা ফ্ল্যাট থেকে বেরিয়ে লিফটে উঠতেই ফ্ল্যাটের দরজা বন্ধ করে তাড়াতাড়ি সিঁড়ি দিয়ে দৌড়ে নিচে পৌঁছায় অরণ্য। মহিলা ততক্ষণে মেন গেটের কাছে চলে এসেছে। অরণ্য তাকে পেছন থেকে ডাকে, শুনছেন, একটু দরকার ছিল ম্যাডাম। মাথাটা ঘুরিয়ে অরণ্যকে দেখে এবার একটু যেন ভয় পায় মহিলা, আর বলে, এই, আপনি কে বলুন তো? তখন তাহলে ঠিকই বুঝেছিলাম। হ্যাঁ, আপনি আমায় ফলো করছেন আবার এখনো? কি ব্যাপারটা কি? আরে আমাকে ভয় পাবার কিছু নেই ম্যাডাম, আমি শুধু একটা ইম্পর্টেন্ট খবর জানতে চাই, ব্যাস। খবর? কি খবর? আগে নিজের পরিচয়টা তো দিন। আসলে আমার মনে হয় এইখানে আমাদের কথা না বলাই ভালো। একটু বাইরে যাবেন? আপনার সাথে বাইরে যাব আমি? কেন? প্লিজ চলুন না, আমি বলছি। গেট থেকে বাইরে কিছু দূর এগোতেই মহিলা বলল, আরে আর কত এগোবেন? আপনার ধান্দাটা কি বলুন তো? মেয়ে ছেলে পেয়ে সুযোগ নিচ্ছেন না? ছি ম্যাডাম, কি সব বলছেন? আমি একেবারেই ওরকম ছেলে না। একটাই মাত্র স্ত্রী আমার, আর মেয়েও আছে। ব্যাস, ওদেরকে নিয়েই আমার সংসার। ওদেরকে খুব ভালোবাসি আমি। আসলে আপনাকে ওই ফ্ল্যাট থেকে বেরোতে দেখে আর থাকতে পারিনি। মানে আমার মনে হয়েছে আপনার কাছ থেকে নিশ্চয়ই কিছু ইনফরমেশন পাবো। আমি ওই পাশের ফ্ল্যাটেই থাকি, ওই যে তালা খুলছিলাম। ইনফরমেশন? কিসের ইনফরমেশন? কি বিষয়ে? ওই ফ্ল্যাটে একজন বৃদ্ধা থাকতেন। গত 2 দিন হলো উনি নেই, মেয়ের বাড়িতে গেছেন শুনলাম।
কিন্তু আমি তো অ্যাড্রেস জানি না তার, তাই কিছু খবর নিতে পারছি না। ওই ওনার ব্যাপারেই জানতে চাই আর কি। আপনি ওই ফ্ল্যাটে গেলেন, তার মানে আপনি ওনাদের আত্মীয় বা পরিচিত কেউ নিশ্চয়ই। আপনার থেকে কি কিছু? মহিলা অত্যন্ত আশ্চর্য হয়ে এবার বললেন, আপনি খবর জানতে চান? ওই বৃদ্ধা, মাসিমা এখন কোথায় আছেন আর কেমন আছেন? উনি কি সত্যি মেয়ের বাড়িতেই গেছেন? আচ্ছা, আপনি ওনাদের কি হন? উনি আমার মা আশা গাঙ্গুলি, আর আমি অমৃতা গাঙ্গুলি, ওনার মেয়ে। না, গত 6 মাসেও মা আমার বাড়িতে যাননি। দাদারা মিথ্যে কথা বলেছে আপনাকে। কি? তাহলে মাসিমা এখন কোথায় আছেন? জানি না, এই নিয়ে দাদাদের সাথে কথা বলতেই আমি এসেছিলাম। আসলে মা দাদা বৌদির অত্যাচারে অতিষ্ঠ হয়ে বাড়ি ছেড়ে কোথাও চলে গেছে, কিন্তু যাবার আগে আমাকে হোয়াটসঅ্যাপে একটা মেসেজও করে গেছে। বলে গেছে, মামনি আমি আর পারছি না, এই সংসার ছেড়ে শান্তির খোঁজে কোথাও চললাম, তোরা ভালো থাকিস। মেসেজটা আমাকে একবার দেখাতে পারবেন প্লিজ? হ্যাঁ নিশ্চয়ই, এই 1 সেকেন্ড। আচ্ছা, আপনার এত আগ্রহ কিসের? মানে আপনি কে? আমি তো বললাম আপনাকে, মাসিমার পাশের ফ্ল্যাটেই আমি থাকি। আসলে রোজ রোজ এত ঝামেলা ঝাঁটির আওয়াজ পেতাম, মনে হয়েছিল মাসিমার ওপর অত্যাচার হচ্ছিল, উনি খুব কষ্টে আছেন। তাই বিষয়টা ভালো করে জানার জন্য মরিয়া হয়ে উঠি। আর এরই মধ্যে জানলাম মাসিমা হঠাৎই মেয়ের বাড়ি গেছে। আপনার বৌদি সেটা বলেছে। বুঝতেই পারছেন, স্বভাবতই সন্দেহ হয়েছে আমার। তারপর থেকেই অনেক চেষ্টা করে যাচ্ছি ওনার মেয়ের, আপনার অ্যাড্রেস জানার জন্য, কিন্তু বিফল হয়েছে। আর কি সৌভাগ্য, আপনাকেই আজকে আমি পেয়ে গেলাম। এবার দেখুন, যা সন্দেহ করেছিলাম ঠিক তাই, মাসিমা সত্যি আপনার বাড়িতে যাননি। তাহলে উনি গেলেনটা কোথায়? সেসব আমরা বুঝে নেব, আপনার এসবের মধ্যে ঢোকার কোনো দরকার নেই। দরকার আছে ম্যাডাম। আমি যে গোয়েন্দা, প্রাইভেট ডিটেকটিভ অরণ্য সেনগুপ্ত, তাই সত্যিটা না জানা পর্যন্ত শান্তি পাবো না। প্লিজ আমাকে সবটা জানতে দিন। আপনার মেসেজটা দেখানো হয়। প্রাইভেট ডিটেকটিভ? কিন্তু আমি তো আপনাকে অ্যাপয়েন্ট করিনি। দেখুন গোয়েন্দা বাবু, আপনি আপনার গোয়েন্দাচিত স্বভাব আপনার মধ্যেই সীমাবদ্ধ রাখুন, অযথা আমাদের ডিস্টার্ব করবেন না প্লিজ। কিন্তু আমি যে পিছু হাঁটি না ম্যাডাম, যেটা ভাবি সেটা করেই ছাড়ি। ওই বয়স্ক মানুষটার সাথে কি হয়েছে এটা জানাই আমার একমাত্র লক্ষ্য এখন। তাই আমি চেষ্টা চালিয়ে যাব। আপনি সাহায্য করলে ভালো হয়, না হলে আমি আমার মতো করেই কেসটা দেখছি। আচ্ছা, এই যে এটা আমার আইডি কার্ড, এটা রেখে দিন। যদি কখনো মনে হয় তাহলে কল করবেন। চলি। অরণ্য চলে গেল। রাতে রনিতকে সবটা জানালো সে। অরণ্যদা, আমার মনে হয় মাসিমার ছেলে আর বৌমাই কিছু গন্ডগোল করেছে। যেমন? কিরকম গন্ডগোল মনে হচ্ছে তোর? হয়তো এমন কিছু বলেছেন বা ওনার সাথে করেছেন, তাই উনি চলে গেছেন। আর যদি সবটাই গল্প হয়, হতেই তো পারে মাসিমার ছেলে মিথ্যে বলছে। হয়তো উনি বাড়ি ছেড়ে যাননি, ওনাকে গুম করে দেওয়া হয়েছে। কিন্তু ওনার মেয়ের ফোনে মেসেজ করলো যে, মেয়েকে তো জানিয়ে গেছে। আর যদি মেসেজটা ফেক হয়? কি বলছো গো? এরকম হয়? বলা যায় না, হতেই পারে। কিন্তু এই বিষয়ে শিওর হতে গেলে আমাকে মাসিমার ছেলে আর বৌমার সাথে কালকেই কথা বলতে হবে। আর একটা বিষয় ভাবছি রনিত, দেখ, এমনিতে মা ছেলে সম্পর্ক ভালো ছিল না ঠিকই, তাই বলে মা এভাবে চলে গেল, ছেলে খোঁজ পর্যন্ত করলো না। এমনকি মেয়েরও কোনো মাথা ব্যথা আছে বলে মনে হচ্ছে না। তাই তো আমাকে ইনভলভ করতেও চাইছেন না। দেখ, কিছু একটা তো রহস্য আছেই। এই কেসটা আমাকে তাড়াতাড়ি সলভ করতে হবে। ওই বয়স্ক মানুষটাকে খুঁজে আনতে হবে। না জানি ওনার সাথে কি ঘটেছে। অরণ্যর ফোনটা বেজে উঠল। এক্সকিউজ মি রনি, একটা ইম্পর্টেন্ট। হ্যাঁ শ্রী, বলো, কেমন আছো? আর গুড়িয়া? হ্যাঁ, এখানে সব ঠিক আছে। নতুন কেস বলতে না, আরে কোনো কেস নেই, খালি অফিস আর বাড়ি। আরে হ্যাঁ গো, সত্যি। আর রনি তো আছেই, ওর সাথে বেশ কাটাচ্ছি। ওকে, তোমরা সাবধানে থেকো। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, সত্যি। হ্যাঁ, ওকে, গুড নাইট, লাভ ইউ। হ্যাঁ। বৌদিকে ঢপটা দিলে তো? সত্যিটা বললে কি হতো? বৌদি খুব রাগী, তাই না?
হ্যাঁ, একটু ঝামেলাবাজ আছে। বাদ দে তো, এখানে কি করছি ওকে বলার কি দরকার? ওর মতো ভালো থাকুক, আর আমি আমার মতো। বাহ, কি ভালো বর গো তুমি। একেবারে আদর্শ বর। পরের দিন ছিল রবিবার। সকালে উঠে পেপার পড়ছিল অরণ্য। তখনই ফ্ল্যাটের কলিং বেল বাজালো কেউ। রনিত বাথরুমে ছিল। দরজা খুলে দিল অরণ্য। আরে আপনি এত সকালে, কি ব্যাপার? মায়ের খোঁজ পেয়েছেন? আমি কি ভেতরে আসতে পারি? আরে হ্যাঁ হ্যাঁ, আসুন প্লিজ। মাথাটা না একেবারে গেছে, ভেতরেই আসতে বলিনি। আসুন আসুন প্লিজ। সরি, হ্যাঁ, ডোন্ট মাইন্ড। বসুন, এখানে বসুন। ইটস ওকে। আসলে ভাবলাম ফোনে না বলে সামনে গিয়েই বলি, তাই। হ্যাঁ, ভালো করেছেন, কিন্তু কি বলবেন? মানে বুঝতেই পারছি ইম্পর্টেন্ট কিছুই। আসলে অরণ্যবাবু, আমি চাই আপনি আমার মায়ের কেসটা দেখুন। মানে মা যে কোথায় গেল এখনো কোনো খবর পাচ্ছি না, জানেন। আত্মীয় স্বজন, মাই পরিচিত সব জায়গায় খোঁজ নিয়েছি, মা কোথাও নেই। আপনি প্লিজ মাকে খুঁজে বের করুন। আমি জানি আপনি পারবেন। সে তো আমি আপনাকে বলেছি, আপনি না বললেও আমি আমার মতো করে বিষয়টা দেখছি। অনেক অনেক ধন্যবাদ, কিন্তু আমি অফিসিয়ালি আপনাকে দায়িত্বটা দিচ্ছি। আমি তো জানি না আপনার ফিস কত, তবে আমি আমার সাধ্যমতো অবশ্যই দেব। আরে না না, সেটা কোনো ব্যাপার না। তাছাড়া টাকার জন্য আমি এ কাজ করি না, আর সেই জন্যই তো আপনার অ্যাপয়েন্ট করার আগেই আমি নিজেই কাজটা শুরু করে দিয়েছি। যাই হোক, আমাকে কিছু ইনফরমেশন দিতে হবে ম্যাডাম। সবার আগে তো আপনার ওই মেসেজটা দেখতে চাই। হ্যাঁ হ্যাঁ, এক সেকেন্ড। মায়ের পাঠানো হোয়াটসঅ্যাপ মেসেজ অরণ্যকে দেখালো অমৃতা। ওকে, আমি একটা ছবি তুলে নিলাম। আচ্ছা, এই মেসেজের পর থেকেই তো বললেন সুইচ অফ পেয়েছেন, তাই তো? হ্যাঁ, এখনো সুইচ অফই বলছে, দেখে নিন। ওকে, আমি দেখে নেব। আপনার মায়ের নাম্বারটা একটু দেবেন আমায়। আচ্ছা, এক সেকেন্ড। এই নিন, এই কাগজে লিখে দিন। অমৃতা তার মায়ের নাম্বার লিখে দেওয়ার পর অরণ্য জিজ্ঞাসা করলো, আপনার মা এই ফ্ল্যাটে কত বছর আছেন? তা তো প্রায় 7 বছর হবেই। দাদা চাকরিতে প্রমোশনের পরেই ফ্ল্যাটটা কিনেছিল। ওকে, এই ফ্ল্যাটে হয়তো সবাই নতুন, তাই হয়তো আপনাদের পরিবারকে সেভাবে কেউ চেনে না। আসলে যদি প্রতিবেশীদের কাছ থেকে কোনো তথ্য পাওয়া যেত। আপনি কি জানতে চান বলুন? জানতে তো অনেক কিছুই চাই, কিন্তু সবার আগে আপনার দাদা বৌদির বিষয়ে জানতে চাইব। ওনাদের কাছেই তো মাসিমা থাকতেন। যদিও ওনারা কেমন মানুষ সেটা জানতে চাই না, সে তো নিজের কানেই শুনেছে। আমি জানতে চাই আপনার দাদার প্রবলেমটা ঠিক কি। মাকে নিয়েই থাকতেন, অথচ ওরকম ব্যবহার করতেন কেন? এতই যখন ঝামেলা, মাকে তো আপনার কাছে পাঠাতে পারতেন। তাহলেই হয়েছে। মায়ের সম্পত্তির ওপর ওদের যে নজর ছিল, মাকে আমার কাছে পাঠালে মায়ের সম্পত্তি হাতাতো কি করে? রাখলেই বা সম্পত্তি পাবেন কিভাবে? মাকে দিয়ে জোর করে চেক সাইন করিয়ে নিয়ে মায়ের অ্যাকাউন্ট থেকে মাঝে মাঝেই টাকা তুলতো। আর মা আপত্তি করলে মাকে মারধরও পর্যন্ত করতো। ভাবতে পারেন, নিজের মাকে মারতো। ছি, কিচ্ছু বলার নেই। এছাড়া মাকে দিয়ে সব সম্পত্তি নিজের নামে করার একটা অভিপ্রায় ছিল ওদের। আচ্ছা, তো সম্পত্তিতে এমনিতে কার নাম আছে? বাবার উইল অনুযায়ী মায়ের নামেই আছে। আর নমিনি? সেটা তো দাদা বলতে পারবে, কারণ দাদা মায়ের উইল পড়েছে। কিন্তু আমি অনেক জিজ্ঞেস করলেও সেটা আমাকে কখনো বলেনি। হারে শয়তান একটা। ওকে, আমার ধারণা নমিনি আপনার আর আপনার দাদার নামেই আছে। আবার শুধু দাদার নামেও থাকতে পারে। বাবা আবার দাদাকে খুব ভালোবাসতো কিনা, যদিও দাদা কিন্তু তখন ভালোই ছিল। বিয়ের পর থেকেই হঠাৎ চেঞ্জ হয়ে গেল। মানে ওই কালনাগিনীটা আসার পর থেকে আমার দাদা কেমন পাল্টে যেতে শুরু করেছে। আর বাবা তো দাদার বিয়ের আগেই মারা গেছেন, তাই গুণধর ছেলের রূপটা আর দেখতেই পারেননি যে কি ভয়ঙ্কর রূপ ছিল ওনার ছেলের। তাই হতেই পারে মায়ের অবর্তমানে ছেলের নামে সব লিখে গেছেন। আর এজন্যই হয়তো দাদা আমাকে আর কিছু বলে না। আবার এটাও হতে পারে এই সম্পত্তির কারণেই মাকে সরিয়ে দেওয়া হলো। হয়তো সম্পত্তি পাওয়ার জন্যই দাদা। আমি আর ভাবতে পারছি না অরণ্যবাবু, জাস্ট ভাবতে পারছি না। আমি জানি না মায়ের সাথে কি হয়েছে। আপনি প্লিজ যা করার তাড়াতাড়ি করুন। অবশ্যই, আমি মাসিমাকে তাড়াতাড়ি ফিরিয়ে আনার জন্য যথাসাধ্য চেষ্টা করব ম্যাডাম। শুধু এভাবেই কোঅপারেট করতে থাকুন। আচ্ছা, আর একটা কথা, আপনার শ্বশুর বাড়ি কোথায়? আমি সেপারেট, তবে এখনো ডিভোর্স হয়নি। ও সরি। আপনার হাজবেন্ড কি করেন?
ওর আইসক্রিমের বিজনেস আছে, আমিও ওর সাথে বিজনেসটাই সামলাতাম। ইনফ্যাক্ট এখনও আলাদা থাকলেও থেমে গেলেন যে? আলাদা থাকলেও কি? আলাদা থাকলেও বিজনেসে ওকে সাহায্য করি, আমরা বিজনেস পার্টনার। ওকে, আর কত বছরের সম্পর্ক আপনাদের? প্রায় 5 বছর। প্রথম 4 বছর সুখে কাটলেও শেষ 13 বছরটা খুব মানে বুঝতেই পারছেন আর কি। কেন, কি প্রবলেম ছিল আপনাদের? না মানে দেখুন, সবটাই জানা দরকার, তাই জন্য। ও একটা দুশ্চরিত্র, মেয়েবাজ, রেড লাইট এরিয়ায় পর্যন্ত যেত, ইনফ্যাক্ট এখনো যায়। আর এসব জানার পর ওই নোংরা লোকটার সাথে আমি আর থাকতে পারিনি অরণ্যবাবু। খুব খারাপ লাগলো শুনে। এনিওয়ে, আপনি কোথায় থাকেন? আমি ইস্কন মন্দিরের পাড়াতেই থাকি, মধুবনী ফ্ল্যাট। ওকে, আর আপনার হাজবেন্ড? ও সালুগাড়া মঠের কাছে থাকে, ওর আইসক্রিম ফ্যাক্টরি ওই ওখানেই। আচ্ছা, কত বছর সেপারেট আছেন আপনারা? 1 বছর আগেই চলে এসেছি। কিন্তু একটা ব্যাপার না আমি বুঝতে পারছি না, আপনি আমার বিষয়ে এত কেন প্রশ্ন করছেন? আমার মা নিখোঁজ হয়েছেন, কোথায় তাকে খুঁজবেন তা না করে আমাকে আলতু ফালতু কোয়েশ্চেন করে যাচ্ছেন। অদ্ভুত তো, এই দুটো ব্যাপার তো রিলেটেড নয় না। মানে মায়ের নিখোঁজের সাথে এই প্রশ্নগুলোর কি সম্পর্ক? কানেকশনটা কোথায়? কানেকশন আছে ম্যাডাম। আপনার হাজবেন্ডের বিষয়ে আমাকে ভালো করে খোঁজ নিতে হবে। বলা যায় না উনি যদি কিছু করে থাকেন। কিন্তু ও কেন কিছু করতে যাবে? হ্যাঁ, এটা ঠিক যে মোটিভ ক্লিয়ার নয়, সেটা না হয় আমি দেখে নিচ্ছি। অরণ্যবাবু, আপনি ওর পেছনে সময় নষ্ট না করে বরং আমার দাদা বৌদিদের ভালো করে জেরা করুন। আমি তো ওদের মুখ থেকে কিছু বের করতে পারলাম না, দেখুন আপনি যদি কিছু করতে পারেন। হ্যাঁ, ডোন্ট ওয়ারি, আমি আজ বিকেলেই ওদের ফ্ল্যাটে যাচ্ছি। অনেক ধন্যবাদ অমৃতা ম্যাডাম আমাকে অফিসিয়ালি কেসটা দেবার জন্য। এতে আমার তদন্ত আরো লিগালি এগোবে, যেহেতু আপনি অধিকার দিয়েছেন। আমার যে আর কোনো উপায় নেই অরণ্যবাবু, যেভাবেই হোক মাকে খুঁজে বের করতে হবে। আমার খালি উল্টোপাল্টা চিন্তা আসছে মাথায়, জানি না আমার মা কি এখনো বেঁচে আছে। ভগবান। না না না, এত ভেঙে পড়বেন না প্লিজ, পজিটিভ ভাবুন। আর আপনাকে তো উনি লিখেই গেছেন যে উনি চলে গেছেন, সো রিল্যাক্স, ওনাকে নিশ্চয়ই পাওয়া যাবে। ওকে, আজ তাহলে উঠি। আচ্ছা, দাদারা আমাকে আপনার ফ্ল্যাটে ঢুকতে দেখেছে, আপনি প্লিজ বলবেন না যে আমি আপনাকে কেসটা দেখতে বলেছি। না না, একদমই না, আপনার চিন্তা নেই, আমি আমার মতো করে কিছু একটা বলে দেবো। থ্যাংক ইউ সো মাচ। আপাতত এটা রাখুন, এটুকুই এখন দিতে পারলাম। না না না, আমি অ্যাডভান্স নিই না, সরি। আপনার মাকে খুঁজে দিই, তারপর পুরো ফিসটা দেবেন। আগে কাজ, তারপর পারিশ্রমিক। বেশ, তাহলে আপনার সাথে ওই কথাই রইল। ধন্যবাদ। অমৃতা চলে যেতেই পাশের ঘর থেকে রনিত এসে বলল, ওফ, তোমাদের কথা আর শেষ হয় না। যেই ভাবছি আসবো, আবার নতুন কথা, নতুন প্রশ্ন। ভায়া অজিত, এটুকুতেই এত বিরক্তি? কেস তো সবে শুরু হয়েছে রে পাগলা, প্রশ্ন পর্ব তো চলতেই থাকবে। যাই হোক, আমি আজ বিকেলেই মাসিমার বাড়িতে যাব। ওনার ছেলে আর বৌমাকে জেরা করাটা খুব দরকার। সামনে থেকে ভালো করে ওদের অবজার্ভ করতে হবে। তুই কি যাবি আমার সাথে? হ্যাঁ, যেতে পারি। ওকে, তাহলে বিকেল 5টায়। বিকেলবেলা বৃদ্ধা আশা গাঙ্গুলির ফ্ল্যাটে গেল অরণ্য আর রনিত। নমস্কার, আমি অরণ্য সেনগুপ্ত, আর ও হচ্ছে রনিত আচার্য। মনে আছে আমি সেদিনও এসেছিলাম? মনে আছে। তা আবার কি দরকার পড়লো বলুন? এই মাসিমার সাথেই একটু দরকার ছিল, তাই। কিন্তু আমি তো আপনাকে বলেইছি মা আমার ননদের বাড়িতে গেছেন। হ্যাঁ বলেছিলেন, কিন্তু একটু আর্জেন্ট বিষয়টা, আপনাদের সাথেই কথা বলে নিচ্ছি। ভেতরে আসি। বাধ্য হয়ে অরণ্যদের ভেতরে আসতে বলল তন্দ্রা গাঙ্গুলি। অরণ্য প্রথমেই একটু জল চাইল। তন্দ্রা জল আনতে যেতেই তাড়াতাড়ি সোফা থেকে উঠে ঘরের চারপাশটা ঘুরে দেখছিল সে। আরে অরণ্যদা, কি করছো কি? চলে আসবে তো। আরে চাপ নেই, সামলে নেব। আবার তন্দ্রা আসছে বুঝে তাড়াতাড়ি সোফায় বসে যায় অরণ্য। এই নিন জল, এবার যা বলার তাড়াতাড়ি বলুন প্লিজ, আমি একটু বেরোবো। আচ্ছা, তাহলে কথা না ঘুরিয়ে সরাসরি যা বলার বলি। আসলে আমি জানতে পারলাম আপনার শাশুড়ি মা মেয়ের বাড়িতে যাননি, আর আপনারা এটা জানেন, অর্থাৎ আমাকে মিথ্যে কথা বলেছেন।
কেন বলেছেন? দেখুন, এর পিছনে অনেক কারণ উঠে আসতে পারে, যেমন হয়তো পুলিশ কেসের ভয় অথবা কোনো সত্যি ধরা পড়ার ভয়। কি সব ভুলভাল বলে চলেছেন? হ্যাঁ, আমরা জানি মা অমৃতার বাড়িতে যায়নি, আর কোথায় গেছেন সেটাও এখনো জানি না। আর সত্যিটা বলতে পারিনি কারণ লোকে জানলে নানা রকম কথা বলবে, তাই। বলা উচিত নয় বুঝি? যেই ছেলে বৌমা তাদের মা বনাম শাশুড়ির সাথে ওরকম নৃশংস ব্যবহার করেন, বলা ভালো অত্যাচার করেন, সেই মায়ের একটু শান্তি পেতে বাড়ি ছেড়ে চলে যাওয়া ছাড়া কি আর অন্য কোনো উপায় থাকে ম্যাডাম? লোকে জানলে তো বলবেই যে আপনাদের অত্যাচারে অতিষ্ঠ হয়েই মাসিমা চলে গেছে, আর এটা একেবারেই ন্যায্য কথা। ইনফ্যাক্ট আপনার ননদও আমাকে তাই বলেছে। হ্যাঁ, ও তো বলবেই, যত দোষ তো এখন দাদা বৌদির, আর ও তো ধোয়া তুলসী পাতা না। দেখুন, আপনাদের কুকীর্তির কথা শুধু এই ফ্ল্যাটেই নয়, এই পাড়াতেও ছড়িয়ে গেছে। হ্যাঁ, তাই নতুন করে আর আপনার বোনের কিছু বলা থাকে না। তাছাড়া আমি নিজেই তো একজন সাক্ষী। 1.5 মাস হলো এই ফ্ল্যাটে এসছি, আসার দিন থেকেই শুনেছি। না জানি কত কষ্ট দিয়েছেন ওই বয়স্ক মানুষটাকে, যার জন্য ওনাকে এইভাবে চলে যেতে হলো। আচ্ছা, আপনার আর কোনো বক্তব্য থাকলে বলে ফেলুন, আমার তাড়া আছে। বলার তো অনেক কিছুই আছে ম্যাডাম, আর আপনার হাজবেন্ডের সাথেও কথা বলতে চাই। উনি কোথায়? ডাকুন ওনাকে। আপনি কে, হ্যাঁ, যে আপনাকে আমরা এতটা সময় দেব? আমি আপনাদের প্রতিবেশী, আর অবশ্যই ওই বয়স্ক মানুষটা শুভাকাঙ্ক্ষী। আর আমার আপনাদেরকে নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। আমার ধারণা মাসিমাকে যেতে বাধ্য করা হয়েছে, অথবা ওনাকে আপনারা কোথাও লুকিয়ে রেখেছেন। সেই সত্যিটা জানতেই আমি এসেছি। এই মিস্টার। ভেতর থেকে বৃদ্ধার ছেলে সঞ্জয় গাঙ্গুলি তেড়ে এসে বলল, অনেকক্ষণ থেকে আপনার ভাট বকাগুলো শুনছি, কিন্তু হ্যাঁ আর থাকতে পারছি না। এই যে চলুন চলুন, ফুটুন এখান থেকে, ফুটুন ফুটুন, আর একটা কথা নয়, ফুটুন, বেরোন বেরোন, এক্ষুনি এখান থেকে বেরোন, গেট আউট গেট আউট। আমাকে তো গেট আউট বলছেন, ঠিক আছে, পুলিশকে বলতে পারবেন তো? পুলিশ? হ্যাঁ, এই পুলিশ কেন? হ্যাঁ, পুলিশ কেন আসবে? ভয় দেখাচ্ছেন আমাদের? তাহলে শুনুন, আমরা কিন্তু মোটেও ভয় পাচ্ছি না, হ্যাঁ, একটুকুও না। আর আপনি পুলিশ কেন, যাকে খুশি ডেকে নিয়ে আসুন, আমাদের কিচ্ছু হবে না, বুঝলেন? যান যান, এখান থেকে যান এবার। সত্যি কি তাই? কিচ্ছু এসে যায় না? বেশ, দেখা যাক, পুলিশকে খবর দেওয়া হোক তাহলে। হ্যাঁ হ্যাঁ, যাকে পারবেন তাকে খবর দিন। কি আছে, কি খবর দিয়ে কি হবে, অত ভয় পাই না, শুনলেন? কিন্তু খবরটা দেবেন কেন সেটা অন্তত বলে যান। একজন মানুষ স্বইচ্ছায় বাড়ি ছেড়ে চলে গেছেন, তার জন্য আবার থানা থেকে পুলিশ, এই সব করার কোনো মানে আছে কি? আমার ধারণা উনি স্বইচ্ছায় যাননি। আর বললাম তো, আপনাদের সন্দেহ হয় আমার। হতেই পারে মাসিমার সাথে এমন কিছু করেছেন যাতে উনি কোনো দিনই ফিরে না আসেন। এই কে মশাই আপনি বলুন তো? হ্যাঁ, এমনভাবে কথাগুলো বলছেন যেন ব্যোমকেশ বক্সী হয়ে গেছেন। শুনুন, এসব আষাঢ়ে গল্প না বানিয়ে নিজের চরকায় তেল দিন, বুঝলেন? যান যান, নিজের অনেক কাজ আছে, যান। ওকে, চলে যাচ্ছি, কিন্তু খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে দেখা হবে আবার। চল রনিত। অরণ্য আর রনিত চলে গেল। দরজাটা জোরে বন্ধ করে দিল তন্দ্রা। সঞ্জয় দরজার লুকিং গ্লাস দিয়ে দেখছিল অরণ্য কোথায় যাচ্ছে, আর অরণ্যরা তাদের ফ্ল্যাটের ভেতর ঢুকতেই একটা স্বস্তির নিঃশ্বাস ছেড়ে সঞ্জয় বলল, ওহ, বাঁচা গেল। একবারে জ্বালিয়ে খাচ্ছিল মালটা। আরে প্রতিবেশী হয়েছিস, প্রতিবেশীর মতোই থাক না। তা না, কোত্থেকে উড়ে এসে জুড়ে বসেছে অন্যের ব্যাপারে নাক গলাবে। যত সব ফালতু লোকজন। ভদ্রলোক শুধুই একজন প্রতিবেশী হয়ে এসেছিলেন বলে মনে হলো তোমার? আমার তো মনে হচ্ছে পুলিশের লোক। সত্যি মা আমাদের কাছে ছিল, ভালোই ছিল। তুমি সেদিন যা করলে মায়ের সাথে, এবার বোঝো, জেলে যাওয়ার জন্য তৈরি হও। আর কি? সঞ্জয় কিছু বলল না, নখ চিবোতে লাগলো। ওদিকে অরণ্য ফ্ল্যাটে গিয়ে রনিতের সাথে বিষয়টা আলোচনা করছিল। তোর কি মনে হয় রনিত, মাসিমার ছেলে আর বৌমা কি সত্যিই কিছু করেছে? ওরা যে ভালো মানুষ নয় এতে তো কোনো সন্দেহ নেই। এবার কতটা খারাপ সেটা তো যাচাই করে দেখলেই বোঝা যাবে। কি বলতে চাইছিস?
মানে ওদের পিছনে লোক লাগাতে হবে। বাহ, আমার অ্যাসিস্ট্যান্টের কাজটা তো বেশ ভালো করছিস। এইভাবে লেগে থাকলে তোর প্রমোশন একেবারে পাক্কা কিন্তু। বলছো? তাহলে আর চিন্তা কি, চাকরিতে পার্মানেন্ট না হলে গোয়েন্দার অ্যাসিস্ট্যান্ট হয়েই রয়ে যাব। একদম। আচ্ছা শোন, কাল থেকেই ওদের ওপর নজর রাখার জন্য একজন লোককে ঠিক কর। তোর জানাশোনা আছে তো কেউ? হ্যাঁ অবশ্যই আছে, ওপরের ফ্ল্যাটেই থাকে, অমিয়। এমনিতে বেকার, কিন্তু টাকা দিলে যে কোনো কাজই করে দেবে। বেশি খাই নেই তো? না না, তুমি যা পাবে তার 20% দিয়ে দিও। হ্যাঁ সে ঠিক আছে, কিন্তু কত পাবো সেটাই তো জানি না। আরে মজা করলাম। কোনো ব্যাপার না, তুই কর। কাজটা ঠিক মতো হওয়াটা দরকার। মাসিমাকে যেভাবেই হোক খুঁজে আনতেই হবে। রনিত অমিয়র সাথে কথা বলে সবটা বুঝিয়ে দিল। প্রায় 24 ঘন্টায় নজর রাখছিল অমিয়। আর অরণ্য যখন বাড়িতে থাকে তখনও নিজেও দরজার গ্লাস দিয়ে সব খেয়াল রাখত। এদিকে অমৃতার কাছ থেকে ওর হাজব্যান্ড দেবাশিসের নাম্বার নিয়ে অরণ্য তাকে ফোন করলো। হ্যালো, হ্যাঁ কে? নমস্কার, আমি ডিটেকটিভ অরণ্য সেনগুপ্ত বলছি। আপনার ওয়াইফের কাছ থেকে আপনার নাম্বারটা পেয়েছি, একটু কথা ছিল। আমার সাথে ডিটেকটিভের আবার কি কথা থাকতে পারে? আছে দেবাশিস বাবু, অ্যান্ড ইটস আর্জেন্ট। আপনার শাশুড়ি মা নিখোঁজ সেটা নিশ্চয়ই জানেন। হ্যাঁ শুনেছি। সেই বিষয়ে কিছু কথা ছিল। কোথায় দেখা করবেন সেটা বলুন। বেশ, আজ বিকেলেই তাহলে আমার দোকানে চলে আসুন, আইসক্রিম ফ্যাক্টরির পাশেই। ওকে, থ্যাংক ইউ। দোকানের অ্যাড্রেসটা পাঠিয়ে দিন তাহলে। ফোনটা রেখে অরণ্য যেন নিশ্চিন্ত হলো। বিকেলে ঠিক সময় পৌঁছে গেল দেবাশিস চৌধুরীর আইসক্রিম ফ্যাক্টরির পাশে তার দোকানে। অরণ্যকে দেখে ওর সামনে এগিয়ে গেল দেবাশিস। নমস্কার, আমি অরণ্য। আমি ফোন করেছিলাম আপনাকে। হ্যাঁ বুঝেছি, বলুন কি কথা আছে আপনার? কিছু প্রশ্নের উত্তর চাই। যেমন আপনার সাথে মাসিমার মানে আপনার শাশুড়ি মায়ের সম্পর্ক কেমন ছিল? বেশ ভালো। যতদিন আমার অমৃতার সম্পর্ক ছিল ততদিন তো রেগুলার কথাও হতো ওনার সাথে। আমাদের সম্পর্ককে খুব করে জড়িয়ে রাখতে চেয়েছিলেন উনি। অনেক চেষ্টাও করেছিলেন যাতে ডিভোর্সটা না হয়। অবশ্য ডিভোর্স এখনো হয়নি, বলা যায় ওনার জন্যই আটকে গেছে। কিন্তু সেপারেশন ওনার সচেষ্টা তো আটকানো যায়নি। ওকে, তা ওনার সাথে শেষ কবে কথা হয়েছিল? 2 বছর আগে। বললাম না, আগে রেগুলার কথা হতো। গত 2 বছরে মানে আমরা সেপারেট হওয়ার পর থেকেই উনি আর যোগাযোগ রাখেননি। ঠিক বলছেন তো? যা বলবেন একটু কিন্তু ভেবে চিন্তে বলবেন। হ্যাঁ যা বলছি একেবারেই ঠিক বলছি, আপনি যাচাই করে দেখে নিন। যাবে আপনাকে কি অমৃতা মাকে খুঁজে বের করার দায়িত্ব দিয়েছে? যদি দিয়েই থাকে তাহলে অবাক হব না, কারণ মা যেখানে থাকতো সেখান থেকে নিখোঁজ হয়েছে মানেই তো গন্ডগোল কেস। না জানি সঞ্জয়রা কি করেছে মানুষটার সাথে। অমৃতা তো বলছিল লাস্ট কদিন নাকি ওনার ওপর খুবই অত্যাচার করা হয়েছে। উনি নাকি খুব কান্নাকাটি করতেন। হতেই পারে মা নিজে কোথাও যাননি, হয়তো ওরাই কিছু। আপনার সাথে তার মানে অমৃতা ম্যাডামের যোগাযোগ আছে, তাই তো? হ্যাঁ, ও তো এখনো আমার বিজনেস সামলায়, মানে অফিসিয়ালি আমরা টাচে আছি। আসলে আমি ওকে রিকোয়েস্ট করেছিলাম যে আমাদের মধ্যে যা হয়েছে তার এফেক্ট যাতে আমাদের বিজনেসে না পড়ে, যাতে একইভাবে আমরা পার্টনার হয়েই থাকি। আর থ্যাঙ্কফুলি ও রিকোয়েস্টে রেখেছে। সপ্তাহের 2 দিন ও আসে, ফিনান্সিয়াল দিকটা চেক করে। অমৃতা অবশ্য বলেছিলেন। আচ্ছা, আপনার তার মানে সত্যি মনে হয় সঞ্জয় আর তন্দ্রা মাসিমার সাথে কিছু করে থাকতে পারেন, তাই তো? হ্যাঁ একেবারেই তাই। আজ 4 দিন হয়ে গেল মা চলে গেছেন, কি জানি কোথায় আছেন, কি করছেন। আপনি দেখুন প্লিজ, মাকে খুঁজে বের করুন। আচ্ছা, আর কেউ কি কিছু করে থাকতে পারেন? সঞ্জয় থাকতে আর কাকে দরকার বলুন, ও একাই যথেষ্ট। ওকে, আপনার দোকানটা একটু ঘুরে দেখবো। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, চলুন না। ঘুরতে ঘুরতে কিছু একটা দেখতে পেয়ে দাঁড়িয়ে গেল অরণ্য। আচ্ছা, ওই ফ্রিজারটা ওইভাবে কোনায় রাখা আছে কেন? ওটা খারাপ হয়ে গেছে, আসলে ঠিকঠাক কুলিংই হয় না। সারাতে যে লোক ডাকবো টাইমে হয়ে উঠছে না। ওকে, আজ তাহলে চলি, আবার দরকার হলে আসবো। ধন্যবাদ। অরণ্য চলে গেল। বাড়ি গিয়ে একটা খাতায় সবটা লিখে রাখছিল ও। এমন সময় নীলের ফোন আসে। হ্যাঁ নীল, বল। অনেকদিন কথা হয়নি তো, কি খবর তোর? আরে আমার তো সব ফার্স্ট ক্লাস। খবর তো তোর শুনবো, আমার তো সেই একই জীবন রে ভাই। কিন্তু তোমার তো জীবনে বৈচিত্র্য এসেছে ভাইয়া। নতুন শহর,
নতুন অফিস, ফ্ল্যাট, সব কুছ নয়া বড়িয়া হ্যাঁ। কেমন লাগছে সব? মোটের উপরে ভালোই, কিন্তু কলকাতাকে খুব মিস করছি, আর গুড়িয়াকে একটু বেশি অফকোর্স। সে তো স্বাভাবিক। আচ্ছা, শ্রীকে মিস করিস না? হ্যাঁ, ওর খিটখিটটা খুবই মিস করছি, এটা ঠিক। পারিস বটে ভাই। আরে এখানে শান্ত পরিবেশে না মাঝে মাঝে হাঁপিয়ে উঠছি, এই খিটখিটটাও মাঝে মধ্যে দরকার। হ্যাঁ হ্যাঁ, যা বলেছিস। আচ্ছা, কোনো কেস টেস আছে নাকি? হ্যাঁ, ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে। যাক, তাহলে শিলিগুড়িতে ডিটেকটিভ অরণ্য সেনগুপ্তের জার্নি শুরু হলো। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ ভাই, তোকে খুব মিস করছি। এখানে তোর মতো আমাকে কে অ্যাসিস্ট করবে বলতো? শোন, সশরীরে না পারলেও ফোনে যতটা হেল্প করা যায় আমি কিন্তু আছি বস। সে তো জানি, তাও তোর অ্যাবসেন্সটা খুব ফিল করছি রে বন্ধু। যদিও এখানে একজন ভাইকে পেয়েছি, রনিত, আমার কালিগ, আমাকে বড্ড ভালোবাসে। সে একেবারে তপসের মতো আমার সাথে সেটে আছে। বাহ, এ তো খুবই ভালো একটা খবর শোনালি। বেশ, সত্যি এরকম একজন না হলে তো তোর খুবই প্রবলেম হতো। হ্যাঁ রে, একদমই তাই। যাই হোক, ও আর আমি মিলেই কেসটা সলভ করছি, দেখা যাক কি রেজাল্ট হয়। সব ভালো হবে, আর আমাকে অবশ্যই আপডেট দিবি। সাবধানে থাকিস, ওকে? হ্যাঁ, তুই আর মেঘলাও খুব ভালো থাকিস, আর গুড়িয়া শ্রীকে একটু মাঝে মধ্যে দেখে আসিস, কেমন? শেয়ার বলতে একদম চিন্তা করিস না। ওকে ভাই, গুড নাইট, টেক কেয়ার। ফোনটা রেখে অরণ্য দেখল রনিত পাশেই বসে আছে। আরে তুই কখন এলি? খেয়াল করিনি তো। সেটাই তো দেখলাম, দুই বন্ধু একেবারে জমে গিয়েছিলে। হ্যাঁ রে, খুব ভালো বন্ধু আমার, সেই ছোটবেলার। সে তো বুঝেইছি। আর তোমার অ্যাসিস্ট্যান্টও ছিল, তাই না? সবটাই শুনেছিস তাহলে? সরি, শুনতে চাইনি, তাও কানে এলো তাই। আরে না না, ঠিক আছে। শোন, এবার কিছু ইম্পর্টেন্ট কথা বলছি। এই অমৃতার হাজবেন্ড দেবাশিসের ওপর নজর রাখতে হবে। শালুগড়া মঠের কাছে তোর চেনা জানা কেউ আছে কি? না, ওখানে তো কেউই নেই। কিন্তু এটা একটা ইম্পর্টেন্ট কাজ রে রনিত, একটা ব্যবস্থা তো করতেই হবে। আচ্ছা, অমিও কিছু আপডেট দিল? নাথিং নিউ দাদা, এখনো পর্যন্ত সন্দেহজনক কিছুই দেখেনি বললো। দেখলে নিশ্চয়ই বলবে। ওকে, আর এদিকে তাহলে আরেকজনকে দেখ যে শালুগড়া মঠের কাছে পাহারায় বসতে পারবে। আচ্ছা স্যার, আমি দেখছি। আমার মনে হয় সব থেকে ভালো এবার পুলিশকেই সবটা জানিয়ে দিই। আর 4 দিন হলো মাসিমার খোঁজ নেই, এবারও যদি বড় স্টেপ না নিই কিছু সলভ হবে না। আসলে পুলিশকে না বললে তো লিগালি এগোনো যাচ্ছে না। আমি তো প্রাইভেট ডিটেকটিভ, আমার হাত পা বাঁধা, আমার কিছু সীমাবদ্ধতা আছে। একমাত্র পুলিশের সাহায্য নিলে বিষয়টা তাড়াতাড়ি সলভ হবে। আর দেবাশিস অমৃতার ওপর পুলিশই নজর রাখবে। অমৃতা? কেন অমৃতা কেন? ওই তো অভিযোগটা করেছে। তাতে কি হয়েছে? আমি সবাইকেই নজরে রাখতে চাই, বলা তো যায় না কে কি খিচুড়ি পাকিয়েছে। আচ্ছা, এই সেবক রোডের নিয়ারেস্ট পুলিশ স্টেশন কোনটা? কাল অফিস ফেরার পথে নিয়ে যাব, চলো। বাহ, আর কি চাই ছোট ভাই। পরের দিন অফিস ফেরত রনিত অরণ্যকে নিয়ে পুলিশ স্টেশনে গেল। থানার ওসির সাথে দেখা করে সবটা বলল অরণ্য। স্যার, আমি প্রাইভেট ডিটেকটিভ অরণ্য সেনগুপ্ত, আর ও আমার একমাত্র ভাই রনি। আমরা কালিগ প্লাস রুমমেট। আমি 1.5 মাস হলো চাকরি সূত্রে শিলিগুড়িতে ট্রান্সফার হয়ে এসেছি। আমাদের পাশের ফ্ল্যাটেই কয়েকদিন ধরে মা ছেলের মধ্যে খুব অশান্তি চলছিল। সমস্তটা বিস্তারিত বলল অরণ্য। সব শুনে ওসি অবিনাশ রাঠোর বললেন, आपको क्या लग रहा है, कुछ क्राइम হয়েছে কি? হ্যাঁ স্যার, আমার ধারণা আশা গাঙ্গুলি নিজে স্বইচ্ছায় বাড়ি ছেড়ে যাননি। ওনাকে ভয়ে বাধ্য করা হয়েছে, মানে জোর করে তাড়িয়ে দেওয়া হয়েছে, অথবা ওনার সাথে কিছু অন্যায় হয়েছে। ओके, तब तो सबके साथ बात करना पड़ेगा, মানে সাসপেক্টদের সাথে। স্যার, আমি সবার সাথেই কথা বলেছি, আপনিও আপনার মতো করে কথা বলে নিন, নো প্রবলেম। কিন্তু এখন মেইন কাজ হলো কয়েকজনের ওপর নজর রাখতে হবে স্যার। সঞ্জয় আর তন্দ্রা গাঙ্গুলির ওপর অলরেডি নজর রাখা হচ্ছে, মানে ওনার ছেলে আর বৌমা। আপনি মেয়ে আর জামাইয়ের ওপর নজর রাখার ব্যবস্থা করুন। ওকে, আর কিছু? স্যার, আশা গাঙ্গুলির ফোন নাম্বার এখনো সুইচড অফ, তাই লোকেশন ট্র্যাক করা হয়তো যাবে না। আপনি সাসপেক্টদের ফোন নাম্বারগুলো নিয়ে নিন, আর ঘটনার দিন সবার ফোন লোকেশন কোথায় ছিল সেটা দেখুন।
আমার ধারণা কিছু তো পাবো। ओके ओके हम केस रजिस्टर कर लेते हैं और काम भी शुरू करा दीजिए। থ্যাংক ইউ স্যার। অরণ্যর কথা মতো সবার ফোন লোকেশন ট্র্যাক করার চেষ্টা চলতে লাগলো। এদিকে সকলের ওপর নজর রাখাও হচ্ছিল। এমন সময় হঠাৎ আশা গাঙ্গুলির ফোন সুইচ অন পাওয়া গেল, আর স্বভাবতই ফোনের লোকেশনও জানা গেল। ওসি অবিনাশ রাঠোর তাড়াতাড়ি ফোন করলেন অরণ্যকে। मिस्टर सेनगुप्ता एक गुड न्यूज है। একটু আগে আশা গাঙ্গুলির ফোন কেউ অন করেছিল, अब সুইচ অফ है लेकिन ফোন লোকেশন ট্র্যাক হয়ে গেছে। ফোন লোকেশন শুনে একটু আশ্চর্য হলো অরণ্য। আচ্ছা ঠিক আছে, আপনি আসুন, আমি তো বাড়িতেই আছি, গিয়ে দেখছি ব্যাপারটা। কি হয়েছে অরণ্যদা? মাসিমার ফ্ল্যাটে চল, কাজ আছে। আশা গাঙ্গুলির ফ্ল্যাটে গিয়ে কলিং বেল বাজালো অরণ্য। দরজা খুলল সঞ্জয় গাঙ্গুলি। এই মশাই, আপনি অদ্ভুত তো, আপনি আবার এসেছেন, কি দরকার কি আপনার বলুন তো? অরণ্য আর রনিত জোর করেই ঢুকে গেল ঘরে। এ কি, এইভাবে ঘরে ঢুকে এলেন যে? আপনাদের সাহস তো কম নয় দেখছি। সাহস তো আপনি দিয়েছেন, এখন তো আমরা এসছি আপনাদের বরণ করতে, তো স্পেশাল লোকজন আসছে মশাই। এই কি বলতে চাইছেন কি? হ্যাঁ, মাসিমার ফোন আপনাদের ঘরেই আছে তাই না? আমতা আমতা করে সঞ্জয় বলল, হ্যাঁ, তাতে কি হয়েছে? মা ফোনটা ভুল করে ফেলে গেছে, আর এটা আমরা জানতামই না, ঠিক আছে? এইমাত্র একটা ফাইল খুঁজতে গিয়ে পেলাম, তাই সুইচ অন করেছিলাম দেখার জন্য যদি মায়ের কোনো খোঁজ পাওয়ার মতো কোনো ইনফরমেশন পাই। বাবা, আপনারা আবার মায়ের খোঁজ করছেন নাকি? আশ্চর্য হলাম। এই দেখুন মিস্টার, আপনি ফালতু এর মধ্যে কোনো রহস্য খুঁজতে যাবেন না। একটা সাধারণ ব্যাপার, তিলকে তাল করবার মতো কোনো কিচ্ছু হয়নি এখানে। আসলে সঞ্জয় বাবু, সমস্যাটা হচ্ছে যে মাসিমার ফোনটা আপনাদের ঘরে পাওয়ায় এটা আরো স্পষ্ট যে উনি স্বইচ্ছায় কোথাও যাননি, গেলে নিজের ফোনটা ঠিকই নিয়ে যেতেন, কারণ আজকালকার দিনে ফোন ছাড়া আমরা অচল। কিন্তু এর জন্য পুলিশ আসছে কেন? আমরা করেছিটা কি? কারণ ফোনটা যে আমাদের লাগবে, আই মিন পুলিশের। প্লিজ হ্যান্ড ওভার করুন। ওসি অবিনাশ রাঠোর দরজায় এসে নক করলেন। মিস্টার সেনগুপ্তা, ফোনটা পেয়েছেন? হ্যাঁ, চেয়েছি যখন পেয়েও যাব। সঞ্জয় বাবু, এবার শুধু আমি চাইছি না, ওসি সাহেবও এটাই চাইছেন। প্লিজ ফোনটা। শুধু শুধু ঝামেলায় পড়লাম। বিরক্ত হয়ে ভেতরের ঘরে গেল সঞ্জয়। তারপর ফোনটা নিয়ে এসে বলল, এই নিন, ফুল চার্জ দিয়েছি, যা দেখার দেখে নিন, যান। ওসি অবিনাশ ফোনটা হাতে নিয়ে বললেন, এটা তো জমা করতে হবে আপনাকে, ये পুলিশ কাস্টাডি মে रहेगा। আরে বাবা, কিন্তু কেন? আপনার মাকে খুঁজতে কাজে লাগতে পারে, দেখা যাক। চলুন স্যার, আপাতত এখানে কোনো কাজ নেই, তবে সঞ্জয় বাবু যে কোনো সিচুয়েশনের জন্য তৈরি থাকবেন কিন্তু। হ্যাঁ, ধন্যবাদ। ভয়ে ঢোক গিলছিল সঞ্জয়। অরণ্য সবটা খুব ভালো করে খেয়াল করছিল। অরণ্যরা চলে যাওয়ার পর ভেতরের ঘর থেকে তন্দ্রা এসে বলল, ফোনটা নিল কেন? কি করবে? কি জানি, কিছু তো বুঝতেই পারছি না, কিন্তু মনে হচ্ছে আমরা ফাঁসবো, জানো তো। এদিকে আশা গাঙ্গুলির নিখোঁজ হওয়ার দিন সবার ফোন লোকেশন ট্র্যাক করা হয়ে গিয়েছিল, শুধু অমৃতার ছাড়া। অমৃতার ফোনটা সুইচ অফ ছিল স্যার, তাই হয়তো ট্র্যাক করা যাবে না। তা হতে পারে, কিন্তু বাকিদের ফোন লোকেশনে কিছু গন্ডগোল দেখলেন কি? সঞ্জয় আর তন্দ্রা বাড়িতেই ছিল, দেবাশিস ওর দোকানে ছিল, কিন্তু সারা রাত দোকানে কি করছিল? স্যার, আমার মনে হয় দেবাশিসের দোকানটা একবার সার্চ করা দরকার। ওয়াই, আপনার কোথাও ডাউট হচ্ছে কি? হ্যাঁ স্যার, সেদিন একটা ব্যাপারে একটু খটকা লেগেছিল, তখন মাথা ঘামায়নি, কিন্তু সারা রাত দোকানে থাকার ব্যাপারটা ঠিক লাগছে না, খটকা আরও বেড়ে গেল স্যার। ঠিক আছে, চলিয়ে দেখ লেতে হ্যায়। দেবাশিস ঘটকের দোকান সার্চ করা হলো। চাঞ্চল্যকরভাবে অরণ্য সন্দেহ করা ওই ফ্রিজার থেকেই উদ্ধার হলো আশা গাঙ্গুলির বরফ জমা দেহ। দেবাশিসকে অ্যারেস্ট করা হলো। আমি কিছু করিনি স্যার, আর আমি তো বুঝতেই পারছি না কিভাবে এসব হলো। ফ্রিজটা তো সত্যিই খারাপ জানতাম। সরি দেবাশিস বাবু, এখানে আপনার কথা কেউ শুনবে না, যা বলার আপনাকে যেটা করার সময় বলবেন। দেবাশিসকে পুলিশ কাস্টাডিতে নিয়ে যাওয়া হলো। লাশ পোস্টমর্টমে পাঠানো হলো। কান্নায় ভেঙে পড়লেন অমৃতা। অমৃতা,
আপনার মনের অবস্থা আমি বুঝতে পারছি, কিন্তু একটু শক্ত হবার চেষ্টা করুন। লড়াই এখনো অনেক বাকি, অপরাধীকে শাস্তি দিতে হবে। আমি তো ভাবতেও পারছি না দেবাশিস এত খারাপ হতে পারে। আরে আমি তো ভেবেছিলাম দাদা বৌদি কিছু করেছে, কিন্তু আসল কালপ্রিট যে দেবাশিস, সে তো আমার কল্পনারও বাইরে অরণ্যবাবু। পোস্টমর্টম রিপোর্টটা এলে আরো ডিটেলসে সবকিছু জানা যাবে, কিন্তু দেবাশিস বাবুর ফোন লোকেশন সারা রাতে আপনাদের ওই দোকানের শো করছে। কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে একটা, অমৃতা ম্যাডাম, উনি সারা রাত দোকানে কি করছিলেন? মানে খুন করে লাশ ফ্রিজারে রাখতে কি সারা রাত সময় লাগে? তাছাড়া ওনার মোটিভটাও কিন্তু ক্লিয়ার নয়। মোটিভ আমি আপনাকে বলছি, আসলে মায়ের সম্পত্তির উপর ভাগ বসাতে চেয়েছিল। মা তো কিছু দেয়নি ওকে, সেই রাগই হয়তো পুষে রেখেছিল। হতে পারে। ঠিক আছে, ওনার সাথে পুলিশ তো কথা বলছেই, আমিও একবার কথা বলে দেখি। দেবাশিসের দোকানের আশেপাশে কথা বলে জানা গেল দেবাশিসের দোকান সেদিন সারা রাতই খোলা ছিল। অরণ্যদা, তাহলে কেস সলভ তো? মাসুমাকে পাওয়া গেল, আর সাথে খুনিও ধরা পড়ে গেল। কিন্তু আফসোস রে, মানুষটাকে এইভাবে পাওয়া গেল। ওনার জন্য কিচ্ছু করতে পারলাম না। কি আর করা যাবে বলো, ওনার এভাবেই মৃত্যু লেখা ছিল। কিন্তু রনিত, সারা রাত দোকান খোলা আর সারা রাত ফোন লোকেশনে ওই দোকান শো করার পরেও আমি ভাবছি দেবাশিস ইনোসেন্ট হতে পারে। মানে কি বলতে চাইছো বলো তো? না না রে, কিছুই না। বলতে চাইছি না, এখনই না, আগেকাল পোস্টমর্টম রিপোর্টটা আসুক, বুঝলি? পোস্টমর্টম রিপোর্টে জানা গেল গলা টিপে শ্বাসরোধ করে আশা গাঙ্গুলিকে খুন করা হয়েছে। গলায় পরিষ্কার 4 আঙুলের ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে। অরণ্য ওসি অবিনাশ রাঠোরকে বলল, স্যার 4 জনেরই ফিঙ্গারপ্রিন্টিং। 4 জনের के ना सिर्फ देवाशीष का लेते हैं ना? না স্যার, সবারই নেওয়াটা দরকার, বলা তো যায় না, হয়তো অন্য কারোর ম্যাচ করে গেল। मिस्टर सेनगुप्ता, आप कहना क्या चाहते हो? খুনটা দেবাশিস বাবু করেনি। আমি যেটা বলছি তাতে সত্যিটা সামনে আসবে। অরণ্যর কথা মতো 4 জনেরই ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হলো, আর ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করল আশা গাঙ্গুলির ছেলে সঞ্জয় গাঙ্গুলির সঙ্গে। ওসি অবিনাশ রাঠোর অরণ্যকে ফোন করে খবরটা জানালেন। हेलो मिस्टर सेनगुप्ता, केस तो घूरे गलो, आपका शक एकदम सही निकला। देवाशीष घटकर फिंगरप्रिंट तो मैच ही करेनी, कार मैच करे छे জানেন সঞ্জয় গাঙ্গুলির। ও মাই গড, তার মানে প্রথম থেকে যা ভেবেছিলাম সেটাই হয়েছে। আমরা অ্যারেস্ট ওয়ারেন্ট বের করছি, আপনি কিন্তু উনার উপর নজর রাখুন। ওকে, শিওর। ফোনটা রেখে দরজার গ্লাস দিয়ে একবার সঞ্জয়দের ফ্ল্যাটটা দেখল অরণ্য। কি দেখে যেন সন্দেহ হলো ওর। তাড়াতাড়ি দরজা খুলে বেরিয়ে ফ্ল্যাটের সামনে গিয়ে দেখল কোলাপসিবল গেটে তালা বন্ধ ছিল। মাই গড, কোথায় গেল মালটা? লিফটে করে নিচে নেমে সিকিউরিটি গার্ডকে জিজ্ঞাসা করলো অরণ্য, এই ফ্ল্যাট নম্বর 405 লোকেদের বেরোতে দেখেছো? हाँ साहब, वो मियाँ अभी भी तो। हाँ हाँ वही। कब देखा? अभी कुछ देर पहले चला गया, 1 घंटे पहले। दोनों के हाथ में बड़े बड़े सूटकेस था साहब। ओह ओह, তার মানে দূরে কোথাও পালাচ্ছে। থ্যাংক ইউ ভাই। তাড়াতাড়ি অবিনাশ রাঠোরকে ফোন করলো অরণ্য। হ্যালো স্যার, সঞ্জয়রা পালিয়েছে। এয়ারপোর্ট আর রেলওয়ে স্টেশনে ফোর্স পাঠান। আমার ধারণা এখনো ওরা শিলিগুড়িতেই আছে। অরণ্যর কথা মতোই সবটা করল অবিনাশ। অবশেষে রেলওয়ে স্টেশন থেকে অ্যারেস্ট করা হলো সঞ্জয় গাঙ্গুলিকে। পুলিশ স্টেশনে ভালো করে জেরা করছিল অবিনাশ রাঠোর। এমন সময় অরণ্য এলো। মিস্টার সেনগুপ্তা, ইনি তো কনফেসই করছেন না যে ইনি মার্ডারটা করেছেন। সঞ্জয় বাবু স্বীকার করে নিন, এতেই আপনার কিন্তু মঙ্গল। অন্তত শাস্তি একটু কম হতে পারে। যেই মা আপনাকে জন্ম দিল সেই মাকে এইভাবে মারতে পারলেন আপনি? হ্যাঁ, ছি, কি নিষ্ঠুর আপনি, নৃশংস। দেখুন, আমি কিন্তু মাকে মারিনি, বিশ্বাস করুন, আমি নির্দোষ, আমি মাকে মারিনি। তাহলে পালাচ্ছিলেন কেন বলুন? আপনাদের দেখে আমি ভয় পেয়ে গেছিলাম। কেন?
নির্দোষ হলে ভয় কিসের? সঞ্জয় মাথা নিচু করে রইল। অরণ্য আবার বলল, কোনো উত্তর নেই তো? থাকবে কি করে? আচ্ছা, আরেকটা কথা, আপনি নির্দোষ হলে মাসিমার গলায় ফিঙ্গারপ্রিন্টটা আপনার সাথে ম্যাচ করলো কিভাবে? কিভাবে ম্যাচ করলো সঞ্জয় বাবু, বলুন। দেখুন, সেটা আমি বুঝতে পারছি না কিভাবেই বা এই সমস্ত কিছু হয়েছে, কিন্তু আমি মাকে খুন করিনি, আপনি বিশ্বাস করুন। আরে আমি যাই করি না কেন, কিন্তু মার্ডার, কাউকে কেনই বা মার্ডার করতে যাব? আর মাকে, আরে মাকে মার্ডার করা তো ভাবনার বাইরে, আপনি বিশ্বাস করুন। আপনারা মাসিমার সাথে যে কত অত্যাচার করেছেন সেই সব আমার মাথায় রেকর্ড আছে, বুঝেছেন তো? তাই আপনার এসব ন্যাকামি কথায় আমি ভুলবো না। আরে সব বুঝলাম, কিন্তু একবারও আপনি ভেবে দেখেছেন আমি মাকে মারবো কেন? মোটিভটা কি? মানে মাকে মার্ডার করে আমার লাভটা কি হবে? দুটো কারণ হতে পারে। এক নম্বর, হয়তো উনি আপনাকে সম্পত্তি থেকে বঞ্চিত করেছেন, তাই প্রচন্ড রাগে খুনটা করেছেন। অথবা ওনাকে মারলে সব সম্পত্তি আপনার নামে হবে, অর্থাৎ আপনি নমিনি, তাই তাড়াতাড়ি সব পাবার জন্য। দেখুন, আপনি সবটাই কিন্তু আন্দাজে বলছেন, শুধুই ধারণার বশে কাউকে এইভাবে দোষী প্রমাণ করা যায় না। ওকে, আমরা সবটাই খতিয়ে দেখছি, তারপর না হয় প্রমাণ সমেত আপনার সাথে কথা বলবো। কি? আপনি নমিনেশন কার নামে আছে না জেনেই ধারণা করতে শুরু করে দিলেন? বাহ! আরে আমাকে দোষী প্রমাণ করার আগে সবটা তো শুনুন ভালো করে। কি বলতে চাইছেন কি? এটাই যে মা যাকে নমিনি করেছে তাকে গিয়ে পারলে অ্যারেস্ট করুন। তার মানে আপনি নমিনি নন? কোথায় আমার নামে নমিনেশন? পাগল নাকি? আমার নামে কোনো নমিনেশন নেই। মা আমাকে, মানে ইভেন অমৃতাকেও, আমাদের দুজনকেই সম্পত্তি থেকে বঞ্চিত করেছে। মায়ের অবর্তমানে আমাদের একমাত্র মামার নামে সমস্ত সম্পত্তি উনি লিখে দিয়েছেন উইলে। তাই যদি কারো লাভ হয় তাহলে সেটা হবে ওনার, বুঝলেন? ও, তার মানে আপনি এতদিন এই জন্যই মাসিমার সাথে অশান্তি করতেন? হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন। রাগে আমি ফুঁসতাম। আরে অমৃতাকে দিলেও তো আমি মেনে নিতাম, কিন্তু তাই বলে মামাকে? আপনি ভাবুন, মা ইচ্ছে করে এটা করেছিল, আমাকে জব্দ করার জন্যই। আসলে আমি তো মায়ের বিরুদ্ধে গিয়ে বিয়েটা করেছিলাম, তাই এইভাবে আমাকে মা শাস্তি দিয়েছে। আমি সত্যি বলছি, এটা কখনোই আমি মেনে নিতে পারিনি, তাই প্রতিবাদ করেছিলাম। আর তার জন্যই মায়ের সাথে আমার এত ঝামেলা হতো। হ্যাঁ, রাগে অমানুষ হয়ে যেতাম আমি, এটা ঠিক মানছি, কিন্তু মায়ের ওপর অনেক অত্যাচার করেছি এটাও মানছি। তাই বলে মাকে প্রাণে মারবো? আপনি বিশ্বাস করুন, আমি এই কথা জীবনেও ভাবতে পারবো না। আপনি ভালো করে খতিয়ে দেখলেই কিন্তু বুঝবেন আমি নির্দোষ। আচ্ছা আচ্ছা, একটা ব্যাপার ভাবুন তো, আমি দেবাশিসদার দোকানে বডিটা রাখবো কি করে? আমার কাছে কি চাবি থাকে নাকি অন্য কিছু আছে? পয়েন্ট। তবে হলে অনেক কিছুই হতে পারে। যাই হোক, সে আমরা দেখছি। কিন্তু আমার বিশ্বাস আপনি একেবারেই নির্দোষ নন। প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে আপনি জড়িত আছেন, আর তাই যদি হয় তার শাস্তিও আপনি পাবেন। জেনে রাখুন, বেকসুর খালাস আপনি হবেন না মিস্টার সঞ্জয় গাঙ্গুলি। যাই হোক, আপনার মামার কন্ট্যাক্ট ডিটেলসটা আমায় দেবেন। সঞ্জয়ের কথার উপর ভিত্তি করে আশা গাঙ্গুলির একমাত্র ভাই অসীম মুখার্জিকে ফোন করল অরণ্য। হ্যালো, অসীম মুখার্জি বলছেন? না, আমি ওনার বাড়ির পরিচারিকা মালা বলছি। আপনি কে বলছেন? আপনি আমাকে চিনবেন না। আপনি প্লিজ ওনাকে একটু ফোনটা দিন, একটু দরকার আছে। কিন্তু বাবু তো খুব অসুস্থ, উনি কথা বলার মতো অবস্থাতেও নেই, তাই ফোনটা আমার কাছে দিয়েছেন। সে কি হয়েছে ওনার? গত 1 মাসে পরপর 2 বার স্ট্রোক হয়েছে। সেই স্ট্রোকটা তো গতকাল হয়েছিল, তাই ডাক্তারবাবু একদম আরাম করতে বলেছেন। ওহো, খুব খারাপ লাগলো শুনে, কিন্তু ওনার সাথে যে একবার আমার কথা বলা দরকার। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি, কিন্তু বেশি কথা বলবেন না। হ্যাঁ, আসলে ওনার কথা বলা একদমই বারণ তো, তাই। হ্যাঁ ঠিক আছে, চিন্তা নেই, আপনি দিন প্লিজ। কয়েক সেকেন্ড পরে ফোনের ওপার থেকে শোনা গেল এক বৃদ্ধ লোকের কণ্ঠস্বর। হ্যালো,
কে বলছেন? নমস্কার, আমি ডিটেকটিভ অরণ্য সেনগুপ্ত বলছি। একটু দরকারি কথা ছিল। কি বিষয়? আপনার দিদির খবরটা পেয়েছেন নিশ্চয়ই? হ্যাঁ, অমৃতা জানিয়েছে, আর ওটা শুনেই আমার সেকেন্ড স্ট্রোক হলো। এই বয়সে আর এসব সহ্য হয় বলুন? সে তো স্বাভাবিক। দিদিকে শেষবার দেখতে যেতেও পারলাম না, এতই শরীরটা খারাপ হলো যে একমাত্র দিদি আমার এভাবে চলে গেল। ওই বুড়ি মানুষটাকে কে মারলো বলুন তো? আপনি প্লিজ স্ট্রেস নেবেন না, শান্ত হন। আমাকে শুধু কয়েকটা প্রশ্নের উত্তর দিন, আমি বেশি সময় নেব না। হ্যাঁ বলুন। আপনার দিদি আপনার নামে সমস্ত সম্পত্তি লিখে গেছেন, সেটা আপনি জানেন? না, জানি না তো, এই আপনার মুখেই শুনলাম। আসলে দিদি আমাকে খুব ভালোবাসতো, বিয়ে থা করিনি, দিদি তো আমার সব। বুঝলাম। আচ্ছা, এই মার্ডার কে করতে পারে বলে আপনার মনে হয়? মানে কাদের সন্দেহ করেন আপনি? সঞ্জয় খুব কষ্ট দিয়েছে দিদিকে। মাঝে মাঝেই আমাকে ফোন করে দিদি কাঁদতো। একবার বলেছিল, ভাই আমাকে তোর কাছে নিয়ে চল রে, আর আর এখানে থাকতে পারছি না আমি। সঞ্জয় যা করছে, এরপর তো আমি মানসিক অশান্তিতে মরে যাব রে। এমনকি আমার তো মনে হয় আমাকে প্রাণে মারতেও সঞ্জয়ের হাত কাঁপবে না। চল না, দুজনে ভাই বোনে মিলে মিশে থাকি। আরে সব ঠিক হয়ে যাবে, এত ভাবিস না। আর তোর নিজের ছেলে কখনো তোকে মারতে পারে? অযথা এত মানসিক চাপ নিস না দিদি। সেদিন যদি দিদির কথাটা সিরিয়াসলি নিতাম তাহলে হয়তো। আপনাকে জানিয়ে রাখি, কিছু প্রমাণের ভিত্তিতে সঞ্জয় গাঙ্গুলিকে অ্যারেস্ট করা হয়েছে। ওর নামে খুনের কেসটাও রেজিস্টার হয়েছে। এবার চার্জশিট রেডি হচ্ছে। জানতাম ওই খুনটা করেছে, আমার বিশ্বাস ছিল। কিন্তু কিছু হিসেব মিলছে না অসীমবাবু, তাই মেলানোর চেষ্টা করছিলাম। আচ্ছা, সঞ্জয় আশা গাঙ্গুলিকে খুন করে কি লাভ আছে? সম্পত্তি তো ওনার নামে নেই। তাহলে আসলে খুনটা সেই করেছে যার আখেরে লাভ। সেদিক দিয়ে দেখতে গেলে কিন্তু আপনার স্ট্রং মোটিভ। হায় ভগবান, এ কি বলছেন আপনি? শেষে আমার নিজের একমাত্র দিদির খুনে আমাকে কাঠগড়ায় তুলছেন। আমার শরীরটা খারাপ করছে। আমি আর এসব শুনতে পারছি না। ও সরি, ঠিক আছে, আপনি রেস্ট নিন। আমি তো শুধুই সম্ভাবনাগুলোই বলছিলাম আর কি। ইটস ওকে, এসব আর ভাববেন না, আমি রাখছি। ফোনটা রেখে কিছুক্ষণ বসে রইল অরণ্য। কেসটা নিয়ে গভীর ভাবনায় বসলো। এমন সময় রনিত এলো। আরে অরণ্যদা, এত কি ভাবছো? অপরাধী তো ধরা পড়েই গেছে। তাহলে অনেকগুলো প্রশ্ন উঠে আসছে রে রনিত। এখন আমি কিছু বিষয় নিয়ে ডাউটে আছি। যেমন কি কি বিষয় সেগুলো? যেমন বডিটা দেবাশিসের দোকানে সঞ্জয় রাখলো কিভাবে? ও তো বলছে ওর কাছে নাকি চাবি নেই। আর সত্যি যদি চাবি না থাকে তাহলে ও রাখবেই বা কিভাবে? তার মানে তোমার মনে হচ্ছে সঞ্জয় নির্দোষ? একেবারেই যে নির্দোষ সেটা বলছি না, কিন্তু খুন হয়তো নাও করে থাকতে পারে। সঞ্জয় আর একজনকে সাসপেক্ট লিস্টে অ্যাড করেছে। আশা গাঙ্গুলির একমাত্র ভাই অসীম মুখার্জি। ওর নামেই নাকি সমস্ত সম্পত্তি লিখে গেছেন মাসি, মানে নমিনি করেছে ওকে।
বলছো কি? তাহলে তো ওর মোটিভ স্ট্রং। আমি ওনাকে ফোন করেছিলাম। ওনার এর মধ্যে দুবার স্ট্রোক হয়েছে, খুবই অসুস্থ। বলছে তো খবরটা পেয়েই নাকি লাস্ট অ্যাটাকটা এসছে। এছাড়া কথা বলে যা বুঝলাম তাতে মনে হয় না যে ও কিছু করে থাকতে পারে বলে। তবুও আমি ওনার ওপর নজর রাখতে বলেছি, আর ওনার ফোনের লোকেশন আর কল লিস্টও বের করতে বলেছি। অরণ্য ওসি অবিনাশ রাঠোরকে ফোন করে অসীম মুখার্জির বিষয়টা বলে ওনার উপর নজর রাখতে বলল, আর সঞ্জয়কে নিয়ে ওর খটকার কথাও বলল। সঞ্জয়ের ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করলেও এই বিষয়গুলো কিন্তু বড়ই ভাবাচ্ছে স্যার। অরণ্যা, এটাই আমি আপনাকে বলতাম, আমারও ডাউট হচ্ছে। আর আমার মনে হয় সঞ্জয়ের বাড়িতে তল্লাশি চালালেই আমাদের ডাউটগুলো সব ক্লিয়ার হয়ে যাবে। একদমই স্যার, প্লিজ আপনি তাই করুন। হ্যাঁ, কিন্তু আর একটা ইম্পর্টেন্ট বাত আছে, সঞ্জয়ের ফোন লোকেশন। আপনাকে হোয়াটসঅ্যাপে আমি স্ক্রিনশট পাঠাচ্ছি, দেখে নিন। ফোন লোকেশন দেখে আশ্চর্য হয়ে অরণ্য বলল, তার মানে সঞ্জয় মাসিমা নিখোঁজ হওয়ার পরের দিন অর্থাৎ রবিবার সকালে দেবাশিসের দোকানে গিয়েছিল, অথচ সেটা আমাকে বলল না। আবার দেবাশিসের বক্তব্য অনুযায়ী সঞ্জয় ওর দোকানে আসেই, কিন্তু ফোন লোকেশন তো বলছে। আচ্ছা স্যার, আরেকটা ব্যাপার, সবার কল লিস্ট চেক করেছেন তো? কাজ চলছে, কালকের মধ্যেই রিপোর্ট এসে যাবে। ওকে স্যার, তাহলে সঞ্জয় গাঙ্গুলির ফ্ল্যাটে তল্লাশি চালান, আমিও সাথে থাকবো। সঞ্জয় গাঙ্গুলি ফ্ল্যাটে পুলিশ ফোর্স তল্লাশি চালালো। একটা টেবিলের ড্রয়ারে একটা চাবির গুচ্ছ পাওয়া গেল, যার মধ্যে দুটো বড় বড় চাবি ছিল। অরণ্য তাড়াতাড়ি গিয়ে সেই চাবিটা হাতে নিয়ে দেখতে লাগলো। মিসেস তন্দ্রা গাঙ্গুলি, এই চাবির গুচ্ছে এই দুটো বড় চাবির কিসের? মনে তো হচ্ছে না যে এত বড় চাবি আপনাদের বাড়ির কোনো তালা। হ্যাঁ, এটা আমাদের বাড়ির কোনো তালার চাবি না তো। তাহলে এই গুচ্ছের মধ্যে এলো কিভাবে? এটা তো আমারও প্রশ্ন। এনিওয়ে, এটা ইনভেস্টিগেশনের জন্য নেওয়া হলো। দুটো চাবি ছাড়া আর সন্দেহজনক কিছুই পাওয়া গেল না, আর খতিয়ে দেখে জানা গেল চাবিটা দেবাশিস ঘটকের দোকানের চাবি। আর না, ওই চাবি দুটো দেবাশিসের দোকানের। তার মানে সঞ্জয়ের কাছে চাবি ছিল। ও সেদিন রাতে মার্ডার করে দোকানে গিয়ে চাবি খুলে লাশটা ফ্রিজারে রেখে এসেছিল। তাহলে আর কোনো কনফিউশন নেই তো? আছে, সেটা পরে বলছি। নিজের ঘরে নাইট বাল্ব জ্বালিয়ে বসেছিল অরণ্য। রনিত আসতেই অরণ্য বলল, ভাই, সবকিছুই কেমন যেন ইজিলি হয়ে যাচ্ছে না। প্রথমে দেবাশিস ধরা পড়ল, তারপর খতিয়ে দেখে জানলাম দেবাশিস নয়, সঞ্জয় আসলে খুনটা করেছে। তারপর লাশটা দেবাশিসের দোকানের ফ্রিজারে রেখে এসছে। প্রমাণস্বরূপ ওর ফিঙ্গারপ্রিন্ট ডেড বডির গলায় পাওয়া গেছে। তারপর সঞ্জয়ের ফোন লোকেশনও মিলে গেল, আবার কাকতালীয়ভাবে ওর ঘরে দেবাশিসের দোকানের চাবিও পাওয়া গেল। মানে পুরো প্রমাণিত যে খুনটা সঞ্জয়ই করেছে। কিন্তু আসলে কি তাই? কি বলতে চাইছো অরণ্যদা? সব তো সুন্দরভাবে সলভ করলে তুমি, আবার এসব কেন ভাবছো? না রে ভাই, আমি কিছুই সলভ করিনি। আসলে আমাকে দিয়ে সহজেই সলভ করানো হলো বলতে পারি। কিচ্ছু বুঝতে পারছি না। দূর শোন, এত সহজে সবকিছু হয় না, বুঝলি? বিস্তর গন্ডগোল আছে এর মধ্যে। আচ্ছা, এখন শুয়ে পড়ো, সকালে উঠে সব ভেবো। গুড নাইট। সকালে একটা ফোনে ঘুম ভাঙল অরণ্যর। হ্যালো, হ্যাঁ বলুন। কি হোস্টেলে? ওকে। ঘুম থেকে উঠে হাই তুলতে তুলতে রনি জিজ্ঞাসা করলো, কে গো, কি খবর দিল? আমাকে এক জায়গায় যেতে হবে রনি, আমি তাড়াতাড়ি ফ্রেশ হয়নি। হ্যাঁ, আরে অরণ্যদা, আমাকেও নিয়ে চলো না প্লিজ। বেশ, চল তাহলে। অমৃতাকে ফোন করে ওর ফ্ল্যাটে গেল অরণ্য, সাথে রনি তো ছিল। আরে আসুন অরণ্যবাবু, বসুন। চা কফি কি নেবেন? না না না, ধন্যবাদ, কিচ্ছু লাগবে না। আচ্ছা বলুন, হঠাৎ এত সকালে, মানে কিছু দরকার ছিল? এখনো পর্যন্ত জানা গেছে তাতে এটাই প্রমাণিত যে খুনি আপনার দাদা সঞ্জয় গাঙ্গুলি। কিন্তু কিছু প্রশ্ন যে থেকেই যাচ্ছে ম্যাডাম। যেমন আপনার ফোন লোকেশন পাওয়া যায়নি কারণ সুইচ অফ ছিল। আপনি সেদিন রাতে কোথায় ছিলেন ম্যাডাম?
অদ্ভুত প্রশ্ন তো। অত রাতে আমি আবার কোথায় থাকবো? বাড়িতেই ছিলাম। আচ্ছা, কিন্তু আমার কাছে ইনফরমেশন আছে আপনি সেদিন রাতে বাইরে বেরিয়েছেন। কে বলেছে আপনাকে? যত সব ভুলভাল কথা। ভুল কিনা সে তো প্রমাণ হয়েই যাবে, কিন্তু ভালো হতো যদি নিজেই সত্যিটা বলতেন। আপনি অত রাতে কোথায় বেরিয়েছিলেন? এসব মিথ্যে কথা আপনাকে কে বলেছে? আমাকে বলুন তো। কেন? আপনার ফ্ল্যাটের সিকিউরিটি গার্ডই তো বলল, এইমাত্র ওর সাথে কথা বললেন। আচ্ছা, 21শে জুন রাতে তোমার এখানে ডিউটি ছিল তো? হ্যাঁ স্যার। সেদিন রাতে ফ্ল্যাটের বাইরে বেরিয়েছিল কি কেউ? 21 জুন মানে গত শনিবার তো স্যার। হ্যাঁ, একটু ভালো করে মনে করে বলবে। হ্যাঁ মনে পড়েছে, সেদিন আমি ঘুমিয়েছিলাম। হঠাৎ ঘুম ভেঙে দেখি একতলা ফ্ল্যাটের ম্যাডাম ফ্ল্যাটের মেন গেটের তালা খুলে কোথাও বেরোচ্ছিলেন। কটার সময়? তা তো কটা হবে, রাত 12:30 একটা। আর ওনার হাতে একটা সুটকেস ছিল, ও খুব কষ্ট করে টানছিলেন। তারপরে একটা গাড়িতে করে সুটকেস নিয়ে কোথাও চলে গেলেন। গ্রেট। তারপর কখন ফিরেছেন জানো? হ্যাঁ স্যার, আমি তো এখানেই বসেছিলাম সব কুছ পাতায়। ম্যাডাম ওই ভোরের দিকে ফিরেছিলেন ওই 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 সুটকেস লেকেন তখন খুব আরামে যেন হাঁটছিলেন জানেন। पहले की तरह वो वजन नहीं था उसका। सच बताओ तो আমি একটু অবাক হয়েছিলাম। অবাক তো হবারই কথা, তাই না অমৃতা ম্যাডাম? একটা ভারী সুটকেস নিয়ে মাঝরাতে বেরোলেন আর ভোরে ফিরলেন ফাঁকা সুটকেস নিয়ে। তাহলে আপনি কি এবার রহস্যটা সমাধান করবেন মিসেস অমৃতা ঘটক? বলবেন কোথায় গেছিলেন আর সুটকেসেই বা কি ছিল? আপনি যা যা বলছেন তার কোনো প্রমাণ আছে আপনার কাছে? দেখুন, সাক্ষী আপনাদের সিকিউরিটি গার্ড। আর কি প্রমাণ চাই আপনার? অমৃতা চুপ করে রইল। অরণ্য আবার জিজ্ঞাসা করল, দেখুন, আমি আবারও জিজ্ঞেস করছি, ঠিক ঠিক উত্তর দিন। সেদিন অত রাতে কোথায় গিয়েছিলেন সেটা বলুন। আমি কোথাও যাইনি, সব মিথ্যে। সিকিউরিটি গার্ড আপনাকে মিথ্যে কথা বলেছে। তাই নাকি? বেশ, তাহলে সিসিটিভির ফুটেজটা তাহলে চেক করে নিচ্ছি। ও অবশ্য ওটা বোধহয় ডিলিট হয়ে গেছে, তাই না? অ্যাজ এক্সপেক্টেড। যাকে বাদ দিন, আপনার সেই সুটকেসটাই বরং একবার দেখিয়ে দিন। সুটকেস? কিসের সুটকেস? যে সুটকেসটা নিয়ে সেদিন বেরিয়েছিলেন সেটাই দেখতে চাইছি। দেখুন, আমি আগেও আপনাকে বলেছি, এখনো বলছি, আমি সেদিন কোথাও বেরোইনি। ওহো, ফালতু মিথ্যে কথা না বলে সুটকেসটা দেখিয়ে দিন না। আমার কোনো সুটকেস নেই। সে কি, ঘুরতে গেলে জামা কাপড় জিনিসপত্র কিসে নেন? ট্রাভেল ব্যাগ আছে, আর তাছাড়া আমি কার সাথে বা ঘুরতে যাব? আচ্ছা, সত্যি কেউ নেই আপনার? অরণ্য বাবু, এবার আপনি আপনার লিমিট ক্রস করছেন। সীমা আমি এখনো ছাড়াইনি ম্যাডাম, না হলে জোর করে আপনার ঘর সার্চ করতে পারতাম। তাই রিকোয়েস্ট করছি, সুটকেসটা আমাকে একবার দেখান। এমনিতেও আমি পুলিশে খবর দিলে এক্ষুনি ঘর সার্চ হয়ে যাবে। সেসবের দরকার কি আছে বলুন? জাস্ট একবার সুটকেসটা বের করে দেখিয়ে দিলেই তো হয়। যদি সত্যি ইনোসেন্ট হয়ে থাকেন তাহলে তো ভয় পাওয়ার কোনো কথা নয়। অমৃতা সমানে ঢোক গিলে চলছিল। এবার ও ঘামতে লাগলো। আপনার অবস্থা দেখেই বোঝা যাচ্ছে কি চাপে ফেলেছি আপনার। দেখুন, কোনো কিছু আর লুকিয়ে রাখতে পারবেন না আপনি। এমনিতেও আপনার বিষয়ে অনেক তথ্যই আমি পেয়েছি যেগুলো আপনি হাইড করেছেন। সো ম্যাডাম, প্লিজ কোঅপারেট, এতেই আপনার মঙ্গল। অমৃতা তখনও চুপ করে দাঁড়িয়েছিল। অরণ্য পুলিশকে ফোন করতে যাচ্ছিল বুঝে অমৃতা বলল, দাঁড়ান। আলমারি থেকে একটা বড় সুটকেস বের করে খুলে দেখালো অমৃতা, যাতে একটা ওড়নাও রাখা ছিল। অরণ্য এবার হাততালি দিয়ে বলল, বাহ, চমৎকার অমৃতা, অ্যান্ড থ্যাংক ইউ কোঅপারেট করার জন্য। অমৃতা এবার হতাশ হয়ে মাটিতে বসে পড়ল। অরণ্য আবার বলতে শুরু করলো, কেসটা অনেক রকম ভাবেই ঘোরানোর চেষ্টা করেছেন আপনি, কিন্তু পারেননি। আফসোস এটাই যে আমি সবটাই ধরে নিয়েছি। এবার যদি আপনার একমাত্র সন্তানের ভালো চান তাহলে সারেন্ডার করুন। আমার সন্তানের কথা আপনি কি করে জানলেন? আপনার ওপর পুলিশের লোক নজর রেখেছিল। আপনি যখন কাল আপনার ছেলের সাথে হোস্টেলে দেখা করতে যাচ্ছিলেন তখন পুলিশের গাড়িও আপনাকে ফলো করেছিল।
সরি ম্যাডাম, সত্যিটা জানতে সবার উপরেই নজর রাখতে হয় আমাদের, তাতে সন্দেহের তালিকায় আপনি পড়লেন। অরণ্যর ফোনটা বেজে উঠল। এক্সকিউজ মি অমৃতা। হ্যাঁ হ্যালো স্যার, বলুন। কি ওকে, আমার তো এটাই সন্দেহ হয়েছিল। তাহলে বিষয়টা এবার কনফার্ম স্যার। আপনি ফোর্স নিয়ে মিসেস অমৃতার বাড়িতে চলে আসুন, অবশ্যই লেডি কনস্টেবল আনবেন। ফোনটা রেখে অরণ্য বলল, খেলাটা ভালোই খেলেছিলেন, মোটামুটি গোছানোই ছিল, কিন্তু কিছু জায়গা বড্ড ইজি খেলেছেন। ওভাবে হয় না ম্যাডাম। এই যেমন ধরুন, যেভাবে দেবাশিস ঘটক ধরা পড়ল, তখন থেকেই আমার আপনাকে সন্দেহ হয়। কারণ যেহেতু আপনার কাছেও দোকানের চাবি থাকত, তাই সন্দেহ আপনার দিকেও যায়। তখন থেকেই আপনার উপর কড়া নজর রাখতে বলেছিলাম, আর তাতেই কাজ হয়েছে। প্রথমে হস্টেলে কেসটা জানলাম, মানে আপনার ছেলের কথা, তারপর এখন সিকিউরিটি গার্ডের বয়ান, এবং আর একটা ইম্পর্টেন্ট বিষয় যেটা ওসি স্যার জানান, আপনার কল লিস্ট। গত রবিবার সকালে আপনি সঞ্জয় গাঙ্গুলিকে ফোন করে দেবাশিস দোকানের সামনে ইচ্ছে করেই ডেকেছিলেন যাতে ওর ফোন লোকেশনটা ম্যাচ করে, আর আপনার ফোন সুইচ অফ রেখেছিলেন যাতে আপনার ফোন লোকেশন ট্র্যাক করা না যায়। আর ভেবেছিলেন আপনাকে তো কেউ সন্দেহ করবে না, তাই না? খুব সহজেই দাদার ওপর কেসটা চাপিয়ে দেবেন আর নিজে বেঁচে যাবেন। অরণ্যবাবু, আপনি একটা কথা ভুলে যাচ্ছেন। কমপ্লেনটা কিন্তু আমি আপনাকে করেছি। আপনার কি মনে হয় যে আমি নিজে যদি কিছু করতাম তাহলে কি আপনাকে অ্যাপয়েন্ট করতাম? বাহ, এতগুলো প্রমাণ দেওয়ার পরেও আপনি নিজের সাফাই গাইছেন, হ্যাঁ? ওয়েল সেড। তাহলে শুনুন, আমি বলছি আপনি কমপ্লেন কেন করেছিলেন। আসলে প্রথমে আমাকে অ্যাভয়েড করতে চেয়েছিলেন। যখন দেখলেন যে আমি পিছু হাঁটার লোক নই, তখন সত্যিটা ধরা পড়ার ভয় বাধ্য হয়ে আমাকে অ্যাপয়েন্ট করলেন, আর সবটা সাজিয়ে নিলেন যাতে সঞ্জয় গাঙ্গুলিকে দোষী প্রুফ করা যায়। আর তার জন্য সেদিন সকালে সঞ্জয়ের বাড়িতে গেলেন। হয়তো সুযোগ বুঝে সেই দিনই আপনার মায়ের মোবাইল ফোন আর দেবাশিস বাবুর দোকানের চাবি সঞ্জয়ের ঘরে রেখে এসেছিলেন। আর সেটা অবশ্যই ওদের অজান্তে, মানে আপনি নিজেকে বাঁচানোর জন্য প্ল্যান করেছিলেন। রিয়েলি ভেরি ওয়েল প্লেড অমৃতা। কিন্তু এই যে বললাম, সবটাই খুব ইজি খেলেছেন। অন্তত আমার চোখে সবটাই খুব সহজ, তাই ধরা পড়ে গেলেন। এবার সত্যিটা স্বীকার করুন আর বলুন নিজের মাকে কেন মারলেন, আর কি করে করলেন এটা। হাতটা কাঁপলো না একবারও আপনার? হ্যাঁ? রনিত পাশ থেকে বলে উঠল, কিন্তু অরণ্যদা, একটা ব্যাপার তো এখনো কনফিউজ করছে। সঞ্জয় যদি ইনোসেন্ট হয়েই থাকে, তাহলে ওর ফিঙ্গারপ্রিন্ট মাসিমার গলায় পাওয়া গেল কি করে? সেটা তো সঞ্জয় বলতে পারবে। আগে অমৃতার কনফেশনটা নিয়ে নি, তারপর ওর কথাও শুনবো। বলুন অমৃতা, কেন খুনটা করলেন? নিজের জন্মদাত্রীকে মারতে হাত কাঁপলো না আপনার? হ্যাঁ, কি এমন কারণ ছিল, কি মোটিভ ছিল আপনার? অমৃতা তখনও চুপ করেই ছিল। অরণ্য এবার বলল, ঠিক আছে, কারণটা তাহলে আমি আসলে আপনার নিজের ছেলেকে ভালো করে মানুষ করতে হলে অনেক টাকার প্রয়োজন ছিল, আর তার জন্যই আপনার মায়ের মৃত্যু হওয়াটা খুব দরকার। কারণ মায়ের অবর্তমানে সব সম্পত্তি যে আপনারই হবে, যেহেতু আপনি নমিনি আছেন। কিন্তু আপনার পক্ষে আর মায়ের মৃত্যুর জন্য অপেক্ষা করা সম্ভব হচ্ছিল না, তাই আপনি নিজের হাতেই কাজটা করে ফেললেন। তার মানে মামার নমিনেশনটা গল্প ছিল? হ্যাঁ, একেবারেই তাই। কিন্তু সঞ্জয় তো খুনটা করেইনি, তাহলে ওর মিথ্যে বলে লাভ কি? অবশ্যই লাভ আছে। যেহেতু ফেঁসে গেছে, তাই নিজেকে বাঁচানোর জন্যই বলেছে। কিন্তু ও মিথ্যে কথা বলেনি। আসলে সঞ্জয়কে তো অমৃতা এই মিথ্যেটা বলেছিল, মানে এই মামার নমিনেশনের ব্যাপার। তাই সঞ্জয় কিন্তু জানতো এটাই সত্যি, আর তাই মাসিমার সাথে ওর এত অশান্তি। কিন্তু তুমি বুঝলে কি করে যে মামার নমিনেশনের বিষয়টা ফেক? মামাকে ফোন করে। আরে সেদিন যখন অসীম মুখার্জিকে উইলের বিষয়টা জানালাম, উনি আকাশ থেকে পড়লেন। আচ্ছা তুই বল, যার নামে সম্পত্তি থাকবে তাকে জানানো হয়নি, এটাও কখনো সম্ভব? এখানেই আমার খটকা লেগেছিল। তারপর সঞ্জয়কে জিজ্ঞেস করে জানলাম মামার নমিনির ব্যাপারটা ওকে অমৃতা জানিয়েছিল, আরো নিশ্চিন্ত হল। তারপর অমৃতার ছেলের বিষয়টাও জানলাম। তখনই মনে হলো স্ট্রং মোটিভ পেয়ে গেছে।
নিশ্চিত হলাম খুনটায় অমৃতার হাত থাকতেই পারে। তারপর তো এখানে আসতেই সব পরিষ্কার হয়ে গেল। অমৃতা, আমি তো সবই বলে দিলাম, এবার আপনি অন্তত কনফেস করুন। বলুন কিভাবে কি করলেন, কিভাবে মারলেন মাকে। দেখুন, আপনি স্বীকার না করলেও শাস্তি তো আপনার হবে, কারণ যথেষ্ট প্রুফ আছে আমাদের। তার চেয়ে স্বীকার করলে অন্তত আপনার শাস্তি কম হতে পারে, আর সেটা আপনার ছেলের জন্যও ভালো হবে। তাই অন্তত ছেলের কথা ভেবেই স্বীকার করুন মার্ডারটা আপনি করেছেন, না হলে। অমৃতা এবার চিৎকার করে বলে উঠল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি মার্ডার করেছি, আমি করেছি। ওড়না দিয়ে ফাঁস দিয়ে মেরেছি। যতক্ষণ না মায়ের নিঃশ্বাস বন্ধ হচ্ছিল ততক্ষণ পর্যন্ত জানিনি মাকে। তারপর যে বুঝলাম মা মারা গেছে, তখনই দেবাশিসের দোকানের ফ্রিজারে গিয়ে রেখে এসেছি বডিটা। আর তারপর যখন জানলাম আপনি মাকে খোঁজার জন্য উঠে পড়ে লেগেছেন, তখন নিজেকে বাঁচাতে প্ল্যান সাজিয়ে আপনাকে বাধ্য হয়ে কেসটা দিয়েছিলাম। আপনি সবটা ঠিক ধরেছেন, একদমই ঠিক ধরেছেন। কিন্তু নিজের ছেলের ভবিষ্যতের জন্য নিজের বৃদ্ধা মাকে কি করে মারলেন আপনি? মানে পারলেনটা কি? আমার আর কিছু করার ছিল না অরণ্যবাবু। নিজের হাতে ছেলেকে মানুষ করতে গেলে যে একটাই উপায় ছিল আমার কাছে। দেবাশিসের সাথে আর কাজ করার কোনো ইচ্ছে আমার ছিল না, দম আটকে যেত আমার। তাই একা কিছু একটা করব ভেবেছিলাম। নিজের মতো করে ছেলেটাকে মানুষ করার স্বপ্ন দেখেছিলাম। আর মা তো এমনি কবে মরে গিয়েছিল, দাদা বৌদির অত্যাচারে আধমরাই ছিল প্রায়। তার থেকে ভালো হলো না যে মাকে আমি মুক্তি দিয়েছি। তার মানে ওই হোয়াটসঅ্যাপ মেসেজটা আপনি মাসিমার ফোন থেকে করেছিলেন, রাইট? হ্যাঁ, আমিই করেছিলাম। সেখানেও আপনি প্রমাণ রেখেছেন অমৃতা। পোস্টমর্টম রিপোর্ট অনুযায়ী মৃত্যু হয়েছে রাত 12টা থেকে 1টার মধ্যে, আর আপনি মেসেজ করেছেন আপনার মায়ের মৃত্যুর 2 ঘন্টার পর, অর্থাৎ 2টো। একজন মৃত মানুষ তো আর মেসেজ করবে না, তাই না? আমি এসব কিছু করতে চাইনি অরণ্যবাবু, বিশ্বাস করুন। আমি রঙ্গনকে নিয়ে মা ছেলেতে একটা সুন্দর জীবন শুরু করতে চেয়েছিলাম, কিন্তু এর জন্য যে অনেক টাকার প্রয়োজন হতো। দেবাশিসের সাথে আমি জোর করে আর কাজ করতে পারছিলাম না। এছাড়া ওর টাকাও খুব বেশি আমাকে দিত না। আমি নামে পার্টনার, 70% তো ও নিজে ব্যবহার করতো, নিজে ভোগ করতো। বলুন তো 30%-এ কি আমাদের চলে? মা যখন দাদার ওপরে রেগে আমার নামে পুরো সম্পত্তিটা নমিনেশন করলো, তারপর থেকে একটু একটু করে প্ল্যানটা করতে শুরু করেছিলাম। সেদিন মা প্রচণ্ড ভেঙে পড়ে আমার কাছে এসেছিল, খুব কান্নাকাটি করছিল। তখনই মাকে আমি আর পারছি না মামুনি, আর পারছি না রে। মনে হয় নিজেকে শেষ করে দি। জানিস শুধুই সম্পত্তি পাবে না বলে তোর দাদার কাছে আমার জীবনের কোনো দামই নেই। বাবু আজ আমার গলা টিপেছে মামনি। এই দেখ ওর ছাড়াগুলির দাগ। নিজের সন্তানের হাতে মরার থেকে তো আত্মহত্যা করা অনেক সুখের। আর পারছি না রে মা, আর পারছি না, আর না। তখনই ভাবলাম মায়ের আর কষ্ট পেয়ে লাভ নেই, মাকে আজকেই মুক্তি দিয়ে দিই। দাদার আঙুলের ছাপটা তো আমার কনফিডেন্স আরো বাড়িয়ে দিয়েছিল। তখনই ভেবে নিয়েছিলাম দাদার ওপর সব দোষ চাপিয়ে দিয়ে আমি সহজেই বেঁচে যাব। যেমন বাবা তেমনই কাজ। মা বসেছিল আর পেছন থেকে আমার ওড়নাটা দিয়ে মায়ের গলায় টাইট করে ফাঁস দিয়ে দিলাম। কি করছিস মামনি? লাগছে। কয়েক সেকেন্ডের মধ্যেই মায়ের গোঙানিটাও বন্ধ হয়ে গেল। খুব কেঁদেছিলাম জানেন,
যতই হোক মা তো, কিন্তু তারপর নিজেকে সামলে নিয়েছে এইভাবে। মাকে তো আমি অনেক কষ্ট, অনেক যন্ত্রণা থেকে মুক্তি দিলাম না। তাছাড়া মা তো জীবনটা প্রায় কাটিয়ে দিয়েছে, কিন্তু আমার জীবন এখনো অনেকটা বাকি। ছেলেটাকে আমার ছেলেটাকেও তো মানুষ করতে হতো, ওকে নিজের পায়ে দাঁড় করাতে হতো আমাকে। তাই আমি যা করেছি একদম একদম ঠিক করেছি। আমার কোনো আফসোস নেই অরণ্যবাবু, কারণ মা আমার অতীত আর বর্তমান। কিন্তু রঙ্গন যে আমার ভবিষ্যৎ, আর সেই ভবিষ্যতের কথা ভেবেই আমি আমার অতীতকে শেষ করে দিয়েছি। শুধু এটুকুই আফসোস যে আমি ধরা পড়ে গেলাম। এবার আমার ছেলেটাকে কে দেখবে অরণ্যবাবু আমার ছেলেটাকে? আপনার চিন্তাটা হয়তো স্বাভাবিক, কিন্তু অন্যায় যখন করেছেন শাস্তির জন্য প্রস্তুত হন। ওই যে ওসি সাহেবও এসে গেছে। স্যার, অমৃতা সমস্ত অপরাধ স্বীকার করেছে। আমি সবটাই রেকর্ড করেছি। আর ওই যে সুটকেসটা, ওর মধ্যে ওড়নাটাও আছে। ওই ওড়না দিয়েই মাসিমাকে ফাঁস দিয়ে সুটকেসে ভরে দেবাশিসের দোকানে নিয়ে যাওয়া হয়েছিল। বাকি সবটাই রেকর্ডে শুনে নেবেন, আর ওগুলো ফরেন্সিকে পাঠিয়ে দিন। गुड जॉब अरण्या, अपना सत्य जवाब नहीं। सुनीता, इन्हें ले जाओ और आप लोग इन्हें ठीक से घेर लेना। बी केयरफुल गाइज। অমৃতাকে নিয়ে যাওয়া হলো। ওসি হেসে আবার বললেন, अब से जो भी केस आएगा আপনাকে জ্বালাবো अरण्य। কিন্তু একটা ব্যাপার এখনো বুঝলাম না अरण्य, সঞ্জয়ের ফিঙ্গারপ্রিন্টটা মিলল কি করে? রনিত বলল, এই প্রশ্নটা আমারও ছিল স্যার, কিন্তু অমৃতাই সবটা ক্লিয়ার করলো। আসলে খুন যেদিন হয়েছে সেদিন রাগের মাথায় সঞ্জয় মাসিমার গলা টিপেছিল, তাতেই ওর আঙুলের দাগ বসে গিয়েছিল। আর এই বিষয়টা মাসিমা অমৃতাকে জানিয়েছিলেন, আর অমৃতা এরই সুযোগ নিয়েছে। ওয়াও, সুপারব! তাহলে সঞ্জয়ের শাস্তি কি মাফ হওয়া উচিত अरण्य? একদমই না। ওর উপর অ্যাটেম্প টু মার্ডার চার্জ আনুন। দিনের পর দিন মায়ের ওপর নির্যাতনের কড়া শাস্তিটা ওর চাই। এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে যদি সন্তানেরা একটু দায়িত্ববান হয়, একটু মায়েদের প্রতি যত্ন নেয়, উচিত শিক্ষা পেলে যদি সমাজটা একটু বদলে যায়। জানি অত সহজ নয়, কিন্তু চেষ্টা করতে তো দোষ নেই। ওয়েল সেড अरण्य, তাই হবে। অল দ্য বেস্ট অ্যান্ড টেক কেয়ার। ওসি অবিনাশ রাঠোর চলে যেতেই রনিত অরণ্যকে পিঠে চাপড় দিয়ে বলে, সত্যি অরণ্যদা, তুমি যেভাবে সত্যিটা সামনে আনলে, মানে এত ঘোর প্যাচ সত্ত্বেও এত ইজিলি সবটা সলভ করলে, আমি তো জাস্ট ইমপ্রেসড। হ্যাঁ, ফ্যান হয়ে গেছি তোমার। এই থাম তো, অনেক হয়েছে। এবার একটু রিফ্রেশমেন্ট চাই। এই ওল্ড মং খাবি? আরে হ্যাঁ, একদম। আরে জমে যাবে তো। তাহলে আজ রাতে, হ্যাঁ, আপাতত ঘরে চো, জমি একটু দাবাই খেলি। এতক্ষণ ধরে শুনছিলেন সুমেলি কাঞ্জিলাল মুখার্জির কলমে শিলিগুড়িতে অন্তর্ধান রহস্য। এর আগের দিনের গল্পে যারা যারা সঠিক উত্তর দিয়েছেন তাদের নাম: সুস্মিতা দাস, দেবব্রত ব্যানার্জি, শান্তনা সরকার, মৈত্রেয়ী সিনহা, মলয় রাজ, ম্যাক্স NYC813, নেপোরিয়া অফিসিয়াল, অমিতাভ বোস, সুজয় কাঞ্জিলাল, সুতপা দাস, শুভেন্দু মাইতি, সমর্পিতা দে, শুক্লা সরকার, সুপ্রিয় দাস, দা আমন্ত্রণ, মিতা মুখার্জি, সুপ্রিমা সেনগুপ্ত, পারমিতা দত্তা, গৌতম দত্ত, শুভেন্দু সেনগুপ্ত, পূজা পাল, অঞ্জলি মিত্র, অত্রয়ী চক্রবর্তী, তাপস চ্যাটার্জি, তুতুল ভট্টাচার্য, কৃষ্ণা ভঞ্জন, দেবকুমার ঘোষ, সুরজিৎ বিশ্বাস, পিন্টু গাঙ্গুলি, অশোক রয়, অরুন্ধতী দাস, নাসরিন হাসান, শামীম, অর্পিতা হালদার, সুবীর দাস, দীপ্তেন ব্যানার্জি, রাহুল মুখার্জি, চন্দন হালদার, ওয়ান্ডারলাস্ট মোটো ব্লগ, অ্যাডভোভেতে শোভাম, লোকনাথ মুখার্জি, তানিয়া শ, রত্না সিং, দিবান্ত মিত্রা, অরুণ চ্যাটার্জি, আর্টিস্ট অ্যান্ড টাফ বাই শ্রী,
পামেলা বিংস, মীরা চাকরি, অর্ঘ্য বিশ্বাস। অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে, আপনারা কমেন্ট করেছেন বলে। খুব শীঘ্রই ফিরবে কিংবদন্তি নতুন একটি নিবেদনের সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গল্পে থাকবেন। ধন্যবাদ।